নিজের ব্যাপারে এমন কথা শুনে নিলয় কিছুটা ভাবলেশীন হয়। আসলে কি দেখতে তাকে হাবগোবা বিদ্রোহী কবির মতো লাগে? হয়তোবা সে তেমনই। মাথার লম্বা লম্বা কুকড়ানো চুল, অগোছালো ঘন দাড়ি, চোখে -1 পয়েন্টের মোটা ফ্রেমের চশমা। এই বৈশিষ্ট্যগুলোই জানান দেয় যে সে আসলেই হাবাগোবা ছেলে। ভাবলেশীন চোখে ঠোঁটের কোণে সামান্য মুচকি হাসি নিলয়কে বেশ রহস্যময়ী করে তুলছে নীলার কাছে। নিলয় আরেকটা সিগারেট জ্বালাতে জ্বালাতে বলে, হয়তো ছেলেটা ছদ্মবেশ নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছে। গোপনে সে অনেক বড় কিছু, কিংবা তার কোনো আত্মীয় তোমাদের এই মেসেজটা পাঠিয়েছে, সাবধান করার চেষ্টা করেছে। আমার কাছেও এমনটাই মনে হয়েছিল। নিলয় ছেলেটার নিজের আসল পরিচয় গোপন রেখে আমাদের ক্যাম্পাসে অবস্থান করেছে। তিনজনের মধ্যে রাকেশ অনেকটা চালাক চতুর ছেলে। একটা ব্যাপারে সে সহজেই বুঝতে পেরে যায়। দাঁড়িয়ে থাকা সানি কয়েকবার ওঠা বসা করলো। নিলয় বুঝে গেছে তারা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। সে বেশি দেরি না করে কাঁধ থেকে টাকার ব্যাগটা নামায়। ব্যাগের চেন খোলার আগেই সকলের দিকে তাকায়। রাকেশ স্টিলের চেয়ারে পায়ের পর পা তুলে আরাম করে বসে আছে। নীলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সানির একই অবস্থা। নিলয় যখন ব্যাগের চেন খুলে ভিতর থেকে এক বান্ডিল টাকা বের করে, সাথে সাথে সকলের দৃষ্টি যায় টাকার উপর। নিলয় হাত দিয়ে ইশারা করে তিনজনকে তাদের দিকে আসার জন্য। তিনজন ঠিকই তাই করলো। তারা এগিয়ে গেল নিলয়ের কাছাকাছি। রাকেশ, তুই কি সামনে আমাদের সঙ্গে কাজ করবি? হঠাৎ এমন প্রশ্ন? জিজ্ঞাসা করলাম আর কি। মেসেজ দেখে তো মৃত্যুর ভয় লেগে গেছে সবার মনে। যদি কাজ না করতে চাস সমস্যা নেই, বলে দে। ভাবতে হবে। নিলয় ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয়। রাকেশ কখনো নিলয়কে এমন জবাব দিত না, কিন্তু আজকে হঠাৎ এমন করে জবাব দিচ্ছে। ব্যাপারটা ভালো লাগেনি তার। রাকেশের ভাবলেশীন মুখ দেখে নিলয় রাগ হলো। সে গম্ভীর গলায় বলল, সানি, তোরও কি ভাবার সময় চাই? সানি মাথা নাড়ল। মাথা নাড়ার ভঙ্গি দেখে বলে দেওয়া যায় যে সে কিছুই বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। সে শুধু ভাবছে নিলয়ের হাতে এত টাকা কেন। নিলয় সরু চোখে নীলার দিকে তাকি নরম কণ্ঠে বলে, নীলা, তোমার মতামত শুনতে চাই। নীলা নিচু স্বরে বলল, বলার মতো কোনো ভাষা আমার ভেতর থেকে আসছে না। এক কথাই বলে দাও, তুমি আর এগুলোর মধ্যে নেই। পাশ থেকে সানির রাগী কণ্ঠে এমন কথা শুনে সকলে দৃষ্টিপাত করে তার দিকে। এতে সে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আর নীলা, আমি কি কিছু ভুল বলেছি? তোমার মনে তো এটাই ছিল, তাই না? সানি, এটা নীলার একান্ত বিষয়। তুই ওর মতামত নিজে থেকে প্রকাশ করতে পারিস না। নীলা আমার ফ্রেন্ড, ভালোবাসার মানুষ। ওর ওপর আমার অধিকার রয়েছে। নীলা, আমি অন্যের মুখ থেকে কথাটা শুনতে ইচ্ছুক নই। যা বলার তোমার মুখ থেকে শুনতে চাই। শব্দ করে হাসে নিলয়। মেয়েটার কথার ধরন তার বেশ পছন্দ হয়েছে। সরাসরি না বলে একই কথা ভিন্নভাবে উপস্থাপন করেছে। তবে সানির প্রতি নিলয়ের একটা রাগ জমে আছে। ভাই, আপনার ব্যাগে এইগুলো কিসের টাকা বলা যাবে কি? আমি জানি তোরা আর কেউ কাজ করবি না। সকলের প্রাপ্য টাকা মিটিয়ে দেব। সে টাকা রয়েছে ব্যাগের মধ্যে। ভাইয়া, আমাদের টাকা লাগবে। আমি ছাড়া অন্য কেউ তোমাদের চিনি না। তাহলে সেই মেসেজ সেন্ড করা আগন্তুক? সে অচেনা রহস্যময় ব্যক্তি, কোনো ক্ষতি করবে না তোমাদের। কথাটা বলতে বলতে টাকা বের করতে থাকে নিলয়। হাতের ইশারায় রাকেশ এগিয়ে আসে। নিজের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে নিলয়ের সামনে তুলে ধরে। নিলয় অনেকগুলো 1000 টাকার বান্ডিল তার ব্যাগে দেয়। এবার সানি এগিয়ে আসে। নীলার ব্যাগ নেই, তাই নীলার টাকাটা সানির ব্যাগে দেওয়া হয়েছে। টাকা ভাগাভাগি করা শেষ। এবার নিলয় বলে ওঠে, এক একজনের ভাগে 30 লাখ টাকা করে দেওয়া হয়েছে। বাকি 210 কোটি টাকা তোমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। চেক করে নাও। এত টাকার প্রয়োজন ছিল? আমি জানি কার কত টাকা হলে আয়েশ মিটবে। আজ থেকে কেউ আমাকে চেনে না, আর আমিও তোমাদের তিনজনকে চিনি না। ভাই, একটু আবদার ছিল। এটা আবদার নয়, অনুরোধও বলতে পারেন। তুমি যেটা বললে সেটা সম্ভব নয় কখনো। ভাই, আমার কথাটা তো শোনেন। আমার আসল যারা দেখতে চাও, তাই না? জি, এমনই কিছু। আমি নিজেই পরিচয় গোপন রেখে ছদ্মবেশে চলতে পছন্দ করি। তোমাদের সামনে আমি মিস্টার 440 মাত্র, তবে অচেনা কেউ নই। একটু মনে করার চেষ্টা করো, আমাকে চোখের সামনে দেখতে পাবে। গুড বাই। বাইক স্টার্ট দেয় নিলয়। পাশ দিয়ে মস্ত বড় ট্রেন চলে গেল।
আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে ওরা তিনজন। রহস্যময় নিলয় বহুদূর চলে গেছে তাদের কাজ হতে। হয়তো আরো সামনে কোনো বড় কিছু ঘটতে চলেছে। থাক একটু রহস্য। আরিয়া আজকে অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ওর ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। আধার হয়ে আসছে, চারিদিকে শুনশান নীরবতা। দোতলায় তেমন কেউ নেই, কেউ থাকেও না কখনো। এবারে মানুষজনের সংখ্যা খুবই কম, আর তারা সকলে থাকে একতলায়। আরিয়া যখন কিছুর প্রয়োজন হয় তখন সে কাউকে ডাকে, নয়তো সে নিচে যেয়ে নিয়ে আসে। তার সিগারেট ফুরিয়ে গেছে। অন্য সময় সিগারেট শেষ হওয়া মাত্রই দারোয়ান করিম মিয়া নিয়ে আসতো। আরিয়াকে কাউকে ডাকতে ইচ্ছে করছে না। সে জানালার পাশে গিয়ে বসল। এখান থেকে পিচঢালার রাস্তাটা স্পষ্ট দেখা যায়। রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে, নানান ধরনের বিচিত্র মানুষ। কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, মিল হওয়ারই কথা নয়। এক একজনের মস্তিষ্কে এক এক রকমের চিন্তা ভাবনা, কত শত মজার মজার কথা এক একজন ভাবছে, কিন্তু রাস্তায় অবস্থান করা ওরা কেউ জানে না। আরিয়া তাদের চেহারা দেখে সব বুঝতে পারছে। বলা হয়ে থাকে সিআইডি চোখ ফাঁকি দেওয়ার সাধ্য কারণ নেই। এখনই মাত্র রাস্তা দিয়ে একজন চিকন টাইপের লোক যাচ্ছে, তার হাতে একটা বাজারে ব্যাগ। এমন সন্ধ্যাবেলা কেউ বাজারে ব্যাগ হাতে করে বাসায় ফিরতে পারে, ব্যাপারটা কেমন যেন অদ্ভুত। লোকটাকে আরিয়ারও কয়েকদিন এই রাস্তায় দেখেছে। ডি ব্লকে থাকেন উনি। বাজার থেকে 5 মিনিটের রাস্তা ওনার বাসা। লোকটার মুখে খুব আনন্দ প্রকাশ পাচ্ছে, কারণ সে বাজার থেকে এমন কিছু একটা নিয়ে এসেছে যেটা সে বিগত বহু বছরে পায়নি। চিকন টাইপের লোকটা চলে যেতেই একটা অর্ধ উলঙ্গ পাগল দেখা গেল। তার চেহারা দেখে বোঝার উপায় আছে যে সে খুব রেগে আছে, কাকে যেন খুব গালাগাল দিচ্ছে। গালি দেওয়ার একটা লিমিট আছে, কিন্তু সে অনর্গল গালি দিয়েই যাচ্ছে, তা আবার উচ্চ স্বরে। আশেপাশে কিছু মানুষ জায়গা ত্যাগ করেছে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। এমন বাজে গাল যে শুনলে খুব রাগ লাগে। সে জানালা বন্ধ করে দিল। সমস্ত রুমে এখন অন্ধকারে ছেয়ে গেছে। ঘন কালো অন্ধকারে অন্য সব মানুষ কিছু দেখতে পায় না, কিন্তু আরিয়া দেখতে পায়। এটা তার একটা বিশেষ দিক। আরিয়া অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছে, তার দৃষ্টি কম হলেও আন্দাজ করার ক্ষমতা অধিক। সে হেঁটে খাটের পাশে যেয়ে দাঁড়ালো। দেওয়ালে লাইটের সুইচ বিদ্যমান। কোন সুইচটা দিলে বাল্ব জ্বলবে জানা নেই তার। একটা একটা করে সুইচে ক্লিক করতে থাকলো। সবগুলো সুইচে ক্লিক করার পরও বাল্ব জ্বলে না। বিরক্ত বোধ করলো আরিয়া। সে অন্ধকারের মধ্যে আবারও জানালার দিকে হাঁটা ধরল। অমনি দরজা ধাক্কানোর আওয়াজ। আরিয়া স্থির হয়ে দাঁড়ায়। দরজায় লক খোলা আছে, তাহলে ধাক্কানোর প্রয়োজন কি? এখন ধাক্কানোর শব্দ বন্ধ হয়ে গেছে, হয়তো সে রুমে প্রবেশ করেছে। আরিয়া রিনরিনে গলায় ডাকলো, কে কে আসছে রুমে? করিম চাচা, আপনি এসেছেন? কথা বলছেন না কেন? আরিয়ার কথার জবাব কেউ দিল না। সে নিজের কানকে সতেজ করে কারোর পায়ের নরম শব্দ পাওয়া যাচ্ছে। যে রুমে এসেছে সে একটা মেয়ে, কারণ হাঁটার সাথে সাথে নুপুরের শব্দ হচ্ছে। আরিয়া কিঞ্চিত ভয় পেয়ে গেল। অন্ধকারে কিছু দেখা না গেলেও আরিয়া পরিষ্কার বুঝতে পারছে আগন্তুক তার পিছনে এসে দাঁড়িয়েছে। সে যত বড় হ্যাকার হোক না কেন, আমি তাকে ভয় পাই না। বলেছিলাম নিলয়কে খুঁজে বের করব, ঠিক তাই করলাম। এখন শুধু চোখের সামনে দেখার বাকি। মানুষের কণ্ঠস্বর শুনে শান্ত হয় আরিয়া। এতক্ষণ সে মনে মনে ভাবছিল তার রুমে কোনো ভূত প্রবেশ করেছে। অবশ্য ভূত বলতে কিছু একটা আছে, এটা সে বিশ্বাস করে না, তবে খারাপ আত্মা আছে বলে এটা সে বিশ্বাস করে। এবার আরিয়া বলে ওঠে, কে আপনি? আর নিলয়ের সম্বন্ধে এগুলো কি বলছেন? আমি কে সেটা তো এখন বুঝতে পারবেন না, তবে সময় হলে ঠিকই অনুভব করতে পারবেন আমি কি করতে পারি। তুমি কি শ্রাবণী? চিনেও না চিনার ভান ধরেছেন আপনি। এটা আপনার গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে। সত্যি আমি তোমার কণ্ঠ শুনে বুঝতে পারিনি যে তুমি শ্রাবণী। রুমে প্রবেশ করা মেয়েটা শ্রাবণী। আরিয়া পেছনের দিকে মুড়ে বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে ফ্ল্যাশ অন করার উদ্দেশ্যে সে দুপা এগিয়ে গেলে ধাক্কা খায় শ্রাবণীর সাথে। ধাক্কা খেয়ে শ্রাবণী নিজেকে ঠিক রাখতে পারল না। আরিয়ার শার্টের কলারে টান ধরল। আরিয়া পড়ে যাচ্ছিল। এমন অবস্থায় তবে নিজেকে কিছুটা কন্ট্রোল করতে পেরেছে, কিন্তু শ্রাবণী তার শার্টের কলার ধরে টান দেওয়াতে নিজেকে ঠিক রাখতে না পেরে দুজনে একসাথে বিছানার ওপর চেয়ে পতিত হয়। শ্রাবণী নিচে,
তার উপর আরিয়া। দুজনে ঠোঁট একজোড়া হয়ে এসেছে। আরিয়া এমন অবস্থায় পড়বে ভেবেছিল না। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে শ্রাবণী তাকে নিচে ফেলে তার উপর চেপে বসে। আরিয়াকে একরাশ অবাক করে দিয়ে শ্রাবণী নিজের ঠোঁট দ্বারা চুম্বন করতে লাগলো। আরিয়ার চোখ জোড়া মস্ত বড় আকার ধারণ করলো, তবে সে কিছু দেখতে পেল না অন্ধকারের জন্য। শ্রাবণীর ঘন কালো লম্বা চুলগুলো আশপাশ দিয়ে ঘিরে আছে, শ্যাম্পু করা চুলের সুবাস নেশা জড়িয়ে আছে। আরিয়া এতক্ষণ ছোটার জন্য জোড়াজড়ি করলো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। শ্রাবণীর ঠোঁটের মিষ্টি জীবাণু সাথে নেশাযুক্ত শ্যাম্পু করা চুলের সুবাস আরিয়াকে যেন নেশাগ্রস্ত করে ফেলেছে। আরিয়া শ্রাবণী চুলের মুঠি ধরে দুজন দুজনার আরেকটু কাছে আসার প্রচেষ্টায় আছে। এখন তারা না পারছে দুটো দেহ এক হয়ে যেতে। আরিয়ার নিঃশ্বাস কিঞ্চিত পরিমাণ বন্ধ হয়ে আসছে, তবু সে থেমে নেই। শ্রাবণী ঠোঁট জোড়ে একের পর এক চুম্বন করে যাচ্ছে। এরই মধ্যে হঠাৎ আরিয়া নিচের ঠোঁটে শ্রাবণী হালকা করে কামড় মারল। আরিয়া অনুভব করলো তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। লবণাক্ত রক্ত এখন মিষ্টিতে পরিণত হয়েছে। আরিয়া শ্রাবণীকে কোনোভাবেই ছাড়ছে না। শ্রাবণী ছোটার চেষ্টা করলো, আরিয়া তাকে ছাড়ছে না। আরিয়া নিজের কন্ট্রোল কিছুটা হারিয়ে ফেলেছে। শ্রাবণী পরিধানে একটা পাতলা গেঞ্জি। আরিয়া সেই গেঞ্জি ভেদ করে শ্রাবণী কোমরে হাত দিয়ে ফেলে। শ্রাবণী বুঝে গেছে আরিয়াকে এই মুহূর্তে না থামালে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। সে আর এক মুহূর্ত দেরি না করে আরিয়াকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে আরিয়ার হুঁশ এসেছে। সে এক লাফে দাঁড়িয়ে যায়। শ্রাবণী বিছানা থেকে নেমে দাঁড়ে। এতক্ষণ কেউ কাউকে দেখতে না পেলেও ঠিকই অনুভব করতে পারছে। অল্প মধু খেয়েই আপনার হুঁশ নেই? এখনো তো বাকি মধু পড়েই রয়েছে, সেগুলো খেলে তো আপনার আর কন্ট্রোলই থাকবে না। শ্রাবণীর কথায় আরিয়া লজ্জাবোধ করলো। এতদূর পর্যন্ত যাওয়া তার ঠিক হয়নি, এটা ভেবে মুচকি হাসে আরিয়া। তবে বিষয়টা তার কাছে বেশ ভালোই লেগেছে। কিছুটা অবাক হয়ে আরিয়া এমন অন্ধকারে শ্রাবণী কিভাবে তার মুচকি হাসি উপলব্ধি করতে পেরেছে। বলছে না যে হাসছিলেন কেন? আমি অন্ধকারে মুচকি হেসেছি, এটা তুমি কিভাবে উপলব্ধি করলে? মাথায় আসছে না। মোটা কণ্ঠস্বরের অধিকারী ব্যক্তিরা যখন মুচকি হাসে তখন তাদের কণ্ঠনালী কিছুটা উল্লাস প্রকাশ করে, আর সাথে সাথে নীরব একটা শব্দ হয়। শব্দটা এত নীরব যে হাসি দেওয়া ব্যক্তিও সেটা শুনতে পায় না। তাহলে তুমি কিভাবে শুনতে পেলে? শুনশান নীরবতা বিরাজ করছে এই রুমে, আর মানুষের কান দিনের চেয়ে রাতের বেলায় বেশি তীক্ষ্ণ থাকে, যার কারণে আমরা রাতের বেলায় ভালো শুনতে পাই। তখন নিলয়ের ব্যাপারে কি যেন বলছিলে? সেটা বলার সুযোগ কই দিলেন আমাকে? এর আগেই তো আমার মতো পিচ্ছি সরল সোজা মেয়ের উপর রোমান্টিক অত্যাচার শুরু করে দিয়েছেন। রোমান্টিক অত্যাচার আমি আগে শুরু করেছি নাকি তুমি করেছো? সে যাই হোক, আমি আর আপনি তো একই কথা, তাই না? আরিয়া কথা বলতে বলতে বিছানার উপর থেকে মোবাইলটা উঠে হাতে নেয়। ফ্ল্যাশ লাইটটা জ্বালি আশেপাশে তাক করে। শ্রাবণীকে দেখা গেল কালো কালারের একটা লম্বা প্লাজো এবং আকাশি কালারের গেঞ্জি পরিধানে। লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ফর্সা চেহারায় ভূতের মতো লাগছে তাকে। তুমি আমার সামনে আর এইভাবে আসবে না। মাথা উঁচু করে আরিয়ার দিকে তাকায় শ্রাবণী। আরিয়ার কথার মানে কিছুই বুঝতে পারল না সে, তাই শ্রাবণী আরিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনার সামনে এইভাবে আসবো না এর মানে কি? তুমি দেখতে তো মাশাল্লাহ, দিনের বেলা দেখে যে কতবার তোমার উপর বিমোহিত হয়েছি তার হিসেব নেই, আর আজকে রাতের বেলায় এমন পোশাকে ফাঁকা রুমে তোমাকে দেখে তো আমি শেষ। কন্ট্রোল হারিয়ে ফেলার মতো অবস্থা। কন্ট্রোল হারাতে নিষেধ করেছে কে? তাহলে কি কন্ট্রোল হারানোর অনুমতি পেয়ে গেছি? কথাটা বলে আরিয়া শ্রাবণীর দিকে লোভনীয় দৃষ্টিতে এগিয়ে আসে। আরিয়ার মতিগতি ভালো ঠিকছে না, তাই শ্রাবণী লজ্জামাখা হাসি দিয়ে একটু পিছিয়ে যেয়ে বলে, আরেক পা এগুলে কিন্তু ভালো হবে না। বাধা দিচ্ছ কেন? আমি তো অনুমতি প্রাপ্ত। অনুমতি পেয়েছেন তো কি হয়েছে? লাইসেন্স তো নেই। তুমি চাইলেই কিন্তু লাইসেন্সটাও বানিয়ে ফেলা সম্ভব। থাক, লাগবে না, লজ্জা লাগছে আমার। লজ্জা পাচ্ছ কেন? লজ্জা ভাঙার দায়িত্ব তো আমার। ইস, কি যে বলেন আপনি। মুচকি হেসে শ্রাবণীর দিকে আরেকটু এগিয়ে যায় আরিয়া। শ্রাবণী পিছিয়ে যায়। একজন এগুচ্ছে তো আরেকজন পিছিয়ে যাচ্ছে। একসময় শ্রাবণী যে পিছনের দেওয়ালে আটকে যায়।
আরিয়া শ্রাবণী একেবারে কাছে চলে আসে। ডান হাতটা শ্রাবণীর দিকে এগিয়ে দেওয়া মাত্রই নিচ থেকে পিস্তল চালানোর একটা শব্দ হয়। আরিয়া হাত নামিয়ে নেয়। শ্রাবণী ভয় পেয়ে আরিয়াকে জড়িয়ে ধরে। আরিয়া সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। পিছনে শ্রাবণী এক পর্যায়ে তারা যেয়ে থামে শ্রাবণী পিতার রুমের সামনে। হালকা অন্ধকার এবং হালকা আলোয় দেখা গেল কালো কোট পরিধান করা একজন অচেনা আগন্তুক দ্রুত পেরিয়ে গেল। আরিয়া যেটা সন্দেহ করেছিল ঠিক তাই হলো। সে রুমের ভিতর প্রবেশ করলো এবং দেখল যে রক্তমাখা দেহে একজন ব্যক্তি নিচে পড়ে আছে এবং তার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে। রক্তমাখা দেহে নিচে পড়ে থাকা ব্যক্তিটার দিকে এগিয়ে যায় আরিয়া। পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, তাকে দেখে সহজে চেনা যাচ্ছে এটা এই বাসার দারোয়ান করিম মিয়া। সে গলা খাকারে একাধারে কান্না করে যাচ্ছে। শ্রাবণী খাটের পাশে যে দাঁড়ায়, লক্ষ্য দৃষ্টি তার নিচে পড়ে থাকা ব্যক্তিটির দিকে। আরিয়া স্পর্শ করে লোকটার শরীর কেমন যেন ঠান্ডা ঠান্ডা অনুভব করলো সে। মৃতদেহ তো সাধারণত গরম থাকে না, ঠান্ডা হয়ে যায়। তাহলে কি লোকটা মারা গেছে? জানা নেই আরিয়ার। সে সময় নষ্ট না করে লোকটার মুখ ফিরায় তার দিকে। এক পলক বিস্মিত হলো সে। লোকটা আর কেউ না, শ্রাবণীর বাবা আদনান সাহেব। শ্রাবণী তার বাবার অবস্থা এমন দেখে স্থির হয়ে বিছানায় বসে পড়ে। আরিয়া শ্রাবণীর দিকে তাকায়। মেয়েটা এমনভাবে তাকিয়ে আছে তার পিতার দিকে যেন সে নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিতে না পেরে সে কান্না করা শুরু করে দেয়। আরিয়া সে শ্রাবণীর পাশে বসলো এবং নরম গলায় বলল, শ্রাবণী, এইভাবে ভেঙে পড়লে হবে না, শক্ত হতে হবে তোমাকে। শ্রাবণী কান্না থামায় না। আরিয়ার সান্ত্বনামূলক কথাগুলো শুনে সে আরো বেশি ভেঙে পড়ল। আরিয়া সাহেব, আমি আপনার উদ্দেশ্যে ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি। চিঠিটা এই মুহূর্তে আপনাকে দেওয়া ঠিক বলে মনে হচ্ছে না, তাই এটা এখন না দিয়ে একটু পরে দিই। নিজেকে সামলে নেন আপনি। দরজার সামনে থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসে আরিয়ার কানে। সে মেয়েটির দিকে তাকায়। সরল ধরনের মুখ, যে মুখ অল্পতেই বিস্মিত হয়। মেয়েটার সুন্দর চেহারা, মাথার চুলে কালার করা এবং কোকড়ানো। কালার করা না থাকলে আরো সুন্দর লাগতো। বয়স কত হবে? 24 কিংবা 25। মনে তো হয় আরো কম। কপালে টিপ দিয়েছে, টিপটা ঠিক মাঝখানে হয়নি, ডান দিকে সরে গেছে। মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুব সাবধানী হয়, কারণ গ্রাম বাংলায় বলা হয়ে থাকে নারীদের টিপ এক পাশে হলে কপালে সতীন জোটে। নিজের স্বামীর ভাগ কোনো নারী কখনো দিতে চায় না, তাই টিপ দেওয়ার সময় বাড়তি সাবধানতা। এই মেয়েটা হয়তো তেমন সাবধানী নয় কিংবা গ্রাম্য কুসংস্কারটা জানে না, তাই হয়তো বেখেয়ালিভাবে টিপ লাগিয়েছে। অন্ধকারের মধ্যে আলো ফুটিয়েছে রুমের বাম দেওয়ালে ঝুলে থাকা এলইডি বাল্বটা। মেয়েটা চোখে কাজল দিয়েছে। গায়ের রং অতিরিক্ত সাদা বলে চোখের কাজলটা ফুটে উঠেছে। শ্যামলা মেয়েদের চোখে কাজল মানায়, ফর্সা মেয়েদের মানায়, তবে অতটা সৌন্দর্য প্রকাশ পায় না। তারপরও এই মেয়েটাকে কেন জানি বেশ মানিয়েছে। সে পরেছে আকাশি রঙের শাড়ি। এখনকার মেয়েদের আকাশি রংটা বেশ পড়ছে। আরিয়া ডিউটিতে যাওয়ার সময় প্রায়ই আকাশি রঙের শাড়ি পরা তরুণীদের দেখে থাকে। শহরে মেয়েরা আগে শাড়ি পরা এত পছন্দ করতো না। বর্তমানে হাতে গোনা কয়েকটা মেয়ে বাদ সব মেয়েদেরই বয়ফ্রেন্ড নামক জিপটা রয়েছে। বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য মূলতই তাদের শাড়ি পরা। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের পোশাক আশাক এবং সেগুলোর রঙের পছন্দ বদলাচ্ছে। মেয়েটি অবাক হয়ে বলে, মেয়েদের চোখের মায়া সবচেয়ে বিষাক্ত মায়া। বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার প্রতি আসক্ত হয়ে যাবেন। এর চেয়ে ভালো হবে দৃষ্টি ত্যাগ করুন। আরিয়া ভুরু কুচকায়। মেয়েটা ঠিকই বলেছে। মেয়েদের চোখ পুরুষদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। চোখে দৃষ্টি সরিয়ে অন্যত্র তাকায় আরিয়া। মেয়েটা মুহূর্তে মুহূর্তে মুচকি হাসলো। সে হাসি দেখা না গেলেও বেশ ভালো করে উপলব্ধি করা যায়। অনুমতি পেলে চিঠিটা আপনার হাতে দিতে পারি। আপনার নামে তো জানা হলো না। নাম জানা কি বেশি জরুরি? অচেনা নারীর কাছে থেকে কোনো প্রকার চিঠি নেওয়ার ইচ্ছে নেই আমার। চিঠিটা আপনার জন্য অতি প্রয়োজনীয়। একটু ভেবে দেখেন, হয়তো নতুন কিছু জানতে পারবেন কিংবা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে পারবেন।
আপনি অমন চেহারা করে থাকবেন না, আপনাকে বয়স্ক মানুষদের মতো লাগে। আমি আসলে কথা একটু বেশি বলি। আপনি বিরক্ত বোধ করছেন না তো? বুঝতে পেরেছি, আমার এই বকবক শুনে আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন, কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করতে পারছেন না। আপনি নিজেকে ব্যস্ত রাখার জন্য অন্য কিছু ভাবছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি আমার বকবকানিতে বিরক্ত হচ্ছেন না? আরিয়া কোনো প্রকার জবাব না দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। পাশে বসা শ্রাবণী সেই কখন থেকে আরিয়ার শার্ট খামচে ধরে কান্না করছে। আরিয়া বেশ বিরক্ত। পুরুষের একটা বয়স পর্যন্ত হয়তো মেয়েদের অকারণ অর্থহীন কথা শুনতে ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। এই মেয়েটি অকারণেই কথা বলে যাচ্ছে। আরিয়া তার এই ধরনের ফালতু কথা শুনতে চাচ্ছে না। মেয়েটার মনে গোপন কোনো টেনশন কি আছে যেটা তার মনের ভেতর খাস কাটছে? টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, কিন্তু মেয়েরা বলে বেশি। এটা ভালো দিক হচ্ছে মেয়েটার গলা স্বর অস্বাভাবিক মিষ্টি, কথা শুনতে ভালোই লাগে। কিন্তু আরিয়ার বিরক্ত লাগছে, মেয়েটার গলা স্বর একঘেয়ে হলে এতক্ষণে মাথা ধরে যেত। আমি আর অপেক্ষা করতে পারবো না। আপনার চিঠি আপনি নিজ দায়িত্বে রেখে দেন। মেয়েটা কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা না করে চিঠিটা বিছানার উপর রেখে বেরিয়ে যায় রুম থেকে। আরিয়া খেয়াল করেছিল মেয়েটা তার দিকে এগিয়ে আসার সময় কেমন যেন ভয় পাচ্ছিল, গোপন কোনো কিছু প্রকাশ হয়ে যাওয়ার ভয়। আরিয়া চিঠির খামটা হাতে নেয়। শ্রাবণী আরিয়াকে ছেড়ে তার বাবার কাছে যায়। টেবিলের উপর টেলিফোনটা বেজে ওঠে। আরিয়া একবার টেবিলের উপর থাকা টেলিফোনের দিকে তাকায়, আরেকবার চিঠির খামের দিকে। সে খামটা খুলে কয়েকটা লাইন মাত্র লেখা। এটাকে চিঠি বলা যায় না, মনের ভাব লিখে প্রকাশ করা হয়েছে। বেশ সুন্দর করে লেখা, কোনো প্রকার কাটাকাটি নেই। পড়া আরম্ভ করলো সে। টাকার নেশা কম বেশি সবারই থাকে, তবে টাকার প্রতি আমার নেশা একটু নয়, অনেকটাই বেশি। মোস্তফা কামাল আমার বেশ ভালো বন্ধু ছিল, কিন্তু কথায় আছে না, সম্পর্কের মধ্যে টাকা চলে আসলে সম্পর্কের কোনো দাম থাকে না, টাকারই দাম থাকে। এটাই হয়েছে আজকে। আমি জানি চিঠিটা যখন কোনো একজন ব্যক্তি পড়েছে ততক্ষণে মোস্তফা কামালের মৃত্যু বরণ করেছে। আমি আমার প্রাপ্য টাকা বুঝে নিয়েছি, কিন্তু মোস্তফা কামাল তার নিজের টাকা বুঝে নেওয়ার আগে পৃথিবী ত্যাগ করেছে। খুনটা আমিই করেছি, তবে নিজ হাতে নয়, অন্যের হাত দিয়ে। নিজের বন্ধুকে মেরে ফেললে নিজেই কষ্ট পাবো, বিদায় সম্ভাব্য সহজতম পদ্ধতি। শেষ কথার মানে বুঝতে পারল না আরিয়া, তবে সে এটা বুঝে গিয়েছে কিছুক্ষণ আগে বেরিয়ে যাওয়া অচেনা আগন্তুকটা শ্রাবণী পিতাকে মেরে দিয়ে গেছে। আরিয়ার মনে প্রশ্ন জাগলো, আগন্তুক বেরিয়ে যাওয়ার সময় রহিম মিয়া তো রুমেই ভিতরে ছিল, তার মানে সে দেখেছে কিভাবে খুন হয়েছে? প্রশ্নটা মনে জাগতেই আরিয়া ঝটপট করে বলে উঠল, করিম চাচা, কিছুক্ষণ আগে রুম থেকে বেরিয়ে গিয়েছে একজন কোট পরিধান করা ব্যক্তি। কে ছিল সে? আরিয়ার করা প্রশ্নে ভরকে যায় করিম মিয়া। সে ভাবতে পারেনি আরিয়া এত তাড়াতাড়ি প্রশ্ন করে বসবে। কান্না থামায় করিম মিয়া। আশেপাশে কয়েকবার তাকান তিনি। আরিয়ার কাছে করিম মিয়ার হাবভাব সুবিধা ঠিকছে না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। করিম মিয়া আমতা আমতা করে বলে, আমি যখন বড় ছেলের রুম থেকে গুলির শব্দ শুনি তখনই দৌড়ে এখানে চলে আসি, আর এসে একজন অচেনা ব্যক্তিকে দেখি, যার ডান হাতে ছিল পিস্তল, বাম হাতে ছিল সিগারেট। এর বেশি আমি আর কিছুই জানি না বা দেখিনি। এই মুহূর্তে করিমের কথা বিশ্বাস না করে আর কোনো উপায় নেই। আরিয়া সেটাই করলো। শ্রাবণী কান্না থেমে গেছে। আরিয়া যে শ্রাবণীকে খাটে এনে বসায়, তারপর করিম মিয়াকে উদ্দেশ্য করে বলে, করিম চাচা, আপনি আঙ্কেলের লাশ দাফনের ব্যবস্থা করুন, আমি ওই দিকটা সামনে দিচ্ছি। আর আমার জানা মতে শ্রাবণীর কোনো আত্মীয় স্বজন নেই, তেমন কাউকে জানানোর প্রয়োজনও নেই। আচ্ছা, আমি সব কিছুর ব্যবস্থা করছি। আর শোনেন, করিম মিয়া পেছনে ফিরে আরেকবার তাকান। বিদ্যুতের কি সমস্যা হয়েছে একটু জেনে আসবেন। মাথা ঝাঁকিয়ে রুম থেকে হড়হড় করে বেরিয়ে যায় করিম মিয়া। আরিয়ার কাছে বিষয়টা এখনো স্পষ্ট মনে হচ্ছে না। আঙ্কেলের খুনের ব্যাপারে করিম চাচার কোনো প্রকার হাত নেই তো? প্রশ্নটা মাথায় আসতে দেরি, কিন্তু শ্রাবণীকে জিজ্ঞেস করতে দেরি হলো না। শ্রাবণী, তোমার কি মনে হয় করিম চাচা এমন কিছু করতে পারে? আমি জানি না আরিয়া, এই ব্যাপারে কিছু শুনতেও চাই না। যা করার তুমি করো, আমার ভালো লাগছে না কিছুই। আরিয়া চুপ হয়ে যায়। পকেটে থাকা মোবাইলটা ফোন কেমন করে কেঁপে উঠল তার। ফোনটা হাতে নেই সে।
অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। আরিয়ার মনে হলো সে রিসিভ করবে না, কিন্তু তৎক্ষণাৎ সে দেখল প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে। সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওই পাশ থেকে মোটা কণ্ঠের একজন পুরুষের আওয়াজে ভেসে আসলো আরিয়ার কানে। কিছু কিছু মানুষের ভাগ্য বড়ই খারাপ হয়, যেমন বিয়ের আগেই নিজ শ্বশুরের লাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে কার না মন ভেঙে যায়। যা বলার স্পষ্ট করে বলুন। আমি কেবল বলেই যাব, তুমি শুধু শুনেই যাবা। এই মুহূর্তে এগুলো শোনার টাইম নেই আমার। সময় করে নিতে হয়। যাকগে, সাবধানে থেকো। পরবর্তী টার্গেট তুমি নয় তো মোস্তফা কামালের মেয়ে শ্রাবণী হবে। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? মিস্টার 440 কখনো কাউকে থ্রেট দেয় না, তার মুখের আওয়াজই একটা থ্রেট। আরিয়া কিছু বলার আগে তার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় শ্রাবণী। আরিয়া রাগী দৃষ্টিতে তাকায় শ্রাবণীর দিকে। শ্রাবণী কোনো তোয়াক্কা না করেই বলে ওঠে, আমি জানি তুই হচ্ছিস হ্যাকার নিলয়, তোকে চিনতে আমার অসুবিধা হচ্ছে, তবে একটা কথা মাথায় রাখিস, মৃত্যু তোর আমার হাতেই হবে। কথাটা বলে শ্রাবণী মোবাইলটা বিছানার উপর ফেলে দেয়। আরিয়া শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। শ্রাবণী কি তাহলে নিলয়কে চিনে ফেলেছে? শহরের অবস্থা বেশি একটা সুবিধার নয়। গতকাল রাতে ঢাকার দক্ষিণ কর্পোরেশনের মেয়র আদনান চৌধুরী সন্ত্রাসীর হাতে তার নিজ বাড়িতে মারা গেছে। বাসায় একজন সিআইডি অফিসার থাকা সত্ত্বেও আদনান সাহেব কিভাবে মারা গেল, এটাই জনগণের একমাত্র প্রশ্ন। উত্তর নেই কারো কাছে, প্রমাণ নেই কোনো পুলিশ অফিসারের কাছে। খুনি কোনো প্রকার ক্রমতি রাখেনি প্রমাণ লুকানোর। আদনান সাহেবের মৃত্যুর সময় ওনার নিজ বাসা থেকে শুরু করে আশেপাশের কোনো বাসা সিসিটিভি কাজ করেনি, সবগুলো একই সময়ে বন্ধ হয়ে গিয়েছে। পুলিশের ধারণা প্রফেশনাল কোনো হ্যাকার সিসিটিভির ডাটাবেস হ্যাক করে বন্ধ করে দিয়েছে কিছু সংখ্যক সময়ের জন্য, আর সেই সময়টাকেই কাজে লাগিয়েছে খুনি। এখনো পর্যন্ত এতটুকু তথ্য আমাদের সামনে উন্মোচন হয়েছে। দেশে আরেকটা মস্ত বড় ঘটনা ঘটে গিয়েছে। মেক্সিকো এবং রাশিয়ার হতে 7 জন প্রফেশনাল হ্যাকার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। এটা তারা তাদের টুইটারে টুইট করেছে, অনলাইনে তোলপাড় শুরু করে দিয়েছে। তাদের দেওয়া ছোট্ট একটি মেসেজ, There are 7 of us. Our main goal is to steal the personal database of Bangladesh bank and people and make it public. তারা এমনটা বলেছে যে তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ব্যাংক এবং মানুষের পার্সোনাল ডাটাবেস সকলের সামনে তুলে ধরা। বাংলাদেশের হ্যাকার টিম যারা দেশের জন্য আনঅফিসিয়ালিভাবে কাজ করেছে, তারা বলেছে যে সাইবার জগতের সবচেয়ে বড় হ্যাকার বর্তমানে বাংলাদেশে রয়েছে, যার কারণে মেক্সিকো এবং রাশিয়া হতে ভয়ঙ্কর হ্যাকারগুলো বাংলাদেশে এসেছে। তবে এটা বলা যাচ্ছে যে ওই 7 জনকে অতি দ্রুত ধরে ফেলা সম্ভব। এই ছিল আজকের ব্রেকিং নিউজ। সকাল প্রায় শেষ। দুপুর শুরুর দিকে নিলয় মাঠ পেরিয়ে ক্লাসের দিকে যাচ্ছে। তার পায়ে ঘাস শুকাতে শুরু করেছে। সে কোনো মতে খুঁড়াতে ক্লাসের সামনে এসে দাঁড়ায়। ক্লাস করাচ্ছেন শারমিন ম্যাডাম। রুমের দরজার সামনে নিলয়কে অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে তিনি। নিলয় দাউনের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার পা কাঁপছে। এখন সে বুঝতে পেরেছে ক্লাসে আসা তার ঠিক হয়নি। শারমিন নিলয়ের অবস্থাটা কিছুটা উপলব্ধি করতে পেরেছে। তিনি 2 জন ছেলেকে ডাক দিয়ে নিলয়কে ধরে ক্লাসরুমে প্রবেশ করানোর জন্য বলল। ছেলে দুটো না চাইতো নিলয়কে সাহায্য করল। নিলয় বেঞ্চে বসে আছে, আশপাশে স্টুডেন্টের অভাব নেই। শারমিন ম্যাডাম ক্লাস করাচ্ছেন, একেবারে শেষ বেঞ্চে অবস্থান করছে নিলয়। তার পাশের বেঞ্চে কয়েকটা মেয়ে নিলয়কে নিয়ে উল্লাস করছে। নিলয় সেই দিকে তাকিয়ে নিজের রাগটুকু কন্ট্রোল করে। ভালো লাগছে না তার। সে শারমিনের দিকে তাকায়। আজকে তিনি সবুজ রঙের একটা পাতলা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করা লাল কালারের ব্লাউজ। আজকে ওনার মধ্যে সবচেয়ে আকর্ষণ বিষয় হচ্ছে ওনার চোখের চশমাটা। নিলয় আগে কখনো শারমিনের চোখে চশমা দেখেনি। চশমা চোখে দিলে যে ওনাকে এতটা কিউট এবং বেমানান লাগবে সেটা নিলয় কল্পনাও করেনি। শারমিনের কাশির শব্দ শুনে নিলয় ধ্যান ভাঙে। শারমিন নাকের নিচের আঙ্গুল দিয়ে লজ্জা মাখা মুচকি হাসি হাসছে। নিলয় চোখ ফুরিয়ে নেয়। সে চায় না শারমিনের প্রতি সে আসক্ত, এটা শারমিন জানুক। এরই মধ্যে ক্লাসরুমে দরজা টপকে 4 জন পুলিশ অফিসার প্রবেশ করে। 3 জন ইউনিফর্ম পরা, একজন সিভিল ড্রেসে আছে। ক্লাসরুমে এতক্ষণ যে পরিমাণে নয়েজ হচ্ছিল, এখন সেটা একেবারেই কমে নীরব হয়ে গিয়েছে। অবশ্য কয়েক জায়গায় কথোপকথন হচ্ছে পুলিশ অফিসারদের নিয়ে।
ক্লাসরুমে সম্পূর্ণ নীরবতা বিরাজ করছে। নিলয় বাইরের দিক হতে দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকায়। তার চোখ জোড়া কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে এলো। সিভিল ড্রেস আপ পরিধান করা অফিসারটা তার পরিচিত লতিফ, সিআইডি অফিসার, ব্রাঞ্চ অফ স্পাই এজেন্সি। নিলয় মাথা নিচু করে বসে আছে। শারমিন ম্যাডাম ক্লাসের লেকচার বন্ধ করে দিয়ে অফিসারের উদ্দেশ্যে বলে ওঠে, অফিসার, আপনারা হঠাৎ ক্লাসরুমে? আসতে হলো। কারণটা কি জানতে পারি? যখন কারণের উদ্দেশ্যটা বের করব তখনই দেখে নেবেন। এখন আমাকে এটা বলেন যে 203 তো নাকি এটা? জি, এটাই 203। এই ক্লাসে নিলয় কে আছে? শারমিন ম্যাডাম মাথা নিচু করে বসে থাকা নিলয়ের দিকে তাকায়। নিলয়ের মনে অজানা এক ভয় উদিত হয়। শারমিন তাকে দেখিয়ে দিবে না তো? কথাটা মনে মনে চিন্তা করতে দেরি হলো, কিন্তু শারমিনের বলতে দেরি হলো না। শারমিন হাত দিয়ে ইশারা করে, ওই যে পিছনের ব্রেঞ্চে মাথা নিচু করে বসে থাকা ছেলেটার নামই নিলয়। লতিফ সাহেব পিছনের দিকে তাকায়। রুমে সমস্ত স্টুডেন্টরা মূলত তাকিয়ে আছে সেদিকে। সামনে এগিয়ে যায় লতিফ সাহেব। মাথা নিচু করে থাকা ছেলেটার লম্বা চুলগুলো ধরে টান দেন তিনি। মাথা তুলে তাকায় ছেলেটা। পিছন থেকে শারমিন ম্যাডাম ধীর কণ্ঠে বলে ওঠে, এটা নিলয় না? একেবারে শেষ ব্রেঞ্চে অবস্থান করছে নিলয়, নীল শার্ট পরিধান করা ছেলেটা। লতিফ সাহেব বেশ বিরক্ত বোধ করলেন। সেটা ওনার কপালে ভাঁজ করা দেখে বোঝা যাচ্ছে। আর একটু হাঁটতে হবে, তবে শিকার হাতছাড়া করা যাবে না। তিনি একটু কষ্ট করে লাস্ট বেঞ্চের পাশে যেয়ে দাঁড়ান। সেখানে অবস্থান করা ছেলেটা এখনো মাথা নিচু করে বসে আছে। লতিফ সাহেব এবার তার চুলে হাত না দিয়ে সরাসরি শার্টের কলারে হাত দিল। ছেলেটা মাথা তুলে শান্ত এবং প্রশ্নবোধক দৃষ্টিতে লতিফ সাহেবের দিকে তাকায়। হতবাক হন তিনি। এমন একটা ছেলে যে সমস্ত সার্ভারের ডাটাবেজ হ্যাক করে বসে আছে, এটা তাকে দেখে বোঝাই যায় না। লতিফ সাহেব নিলয়কে টেনে সকলের সামনে নিয়ে আসে। ক্লাসে হাসির হরকল পড়ে গিয়েছে। নিলয় মাথা নিচু করে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন মস্ত বড় কোনো আসামি। পাশে থাকা রফিক নামের একজন কনস্টেবল পায়চারি করছে। লতিফ সাহেব জোর গলায় বলে ওঠে, রফিক নিলয়ের হাতে হাতকড়া লাগানো, নয়তো সে আবার পালিয়ে যাবে। রফিক পায়চারি থামিয়ে হাতকড়া লাগায় নিলয়ের হাতে। শারমিনের কাছে বিষয়টা ভালো লাগেনি। সে তেড়ে আসে, কোনো কারণ ছাড়া নিলয়কে অ্যারেস্ট করার কারণ কি? আমাদের শান্তভাবে কাজ করতে দিন। নিলয় অপরাধ করেছে, তাই তাকে ধরে থানায় নিয়ে যাচ্ছি। নিলয়ের মতো স্টুডেন্ট কোনো প্রকার অপরাধ করতে পারে, এটা 1000 বার বললেও আমি বিশ্বাস করব না। ওর এমন ইনোসেন্ট চেহারার পিছনে কত বড় সত্য লুকিয়ে আছে সেটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কোনটার কথা বলছেন আপনি? হি হা 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 হা। থানায় এসে যোগাযোগ করুন, এত কথা বলার সময় নেই। ছোট্ট করে মুচকি হাসিতে হাঁটা ধরে লতিফ সাহেব। ওনার পিছনে বাকি 3 জন অফিসার। তিনি ক্লাস থেকে বের হবেন এমন সময় একজন ছেলে বলে ওঠে, 1 মিনিট স্যার, আমার কিছু কথা বলার ছিল। লতিফ সাহেব দাঁড়িয়ে যান। তিনি লক্ষ্য করলেন থার্ড বেঞ্চ থেকে একটা ছেলে কথাটা বলেছে। ছেলেটার হাবভাব দেখে মনে হচ্ছে ধনী পরিবারের সন্তান। লতিফ সাহেব যে এমন একটা জায়গায় দাঁড়ায় যেখান থেকে ওনাকে সকলে স্পষ্ট দেখতে পায়। এবার তিনি ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, এইবার বলো। এই ক্যাম্পাসে নীলের মতো ইনোসেন্ট এবং ভদ্র ছেলে একটাও নেই। আমরা সকলে তার সাথে মজা করি, তাকে বাজেভাবে হ্যারাসমেন্ট করি। তবু আমরা এটা মনে করি যে সে আমাদের ক্যাম্পাসের একজন ছাত্র, আমাদের বন্ধু বাবাই। তার সাথে মজা করি, ঠিক আছে, কিন্তু অন্য কেউ এসে যদি তার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমরা সেটা সহ্য করি না। আপনি কেন নিলয়কে অ্যারেস্ট করছেন সেটা বললেন না। আমাদের জানা মতে সে কখনো এমন কোনো কাজ করতে পারে না যেটা করলে তাকে থানায় যেতে হবে। কথাগুলো বলে কিছুক্ষণ চুপ হয়ে থাকে মুমিন নামের ছেলেটা। ক্লাসে উপস্থিত থাকা আরো অনেকে তার কথাই সায় দিয়েছে। মুমিনের বলা কথাগুলো নিলয়ের কাছে বেশ ভালো লেগেছে। সে মুগ্ধ মুমিনের প্রতি। লতিফ সাহেব কিছু একটা চিন্তা করে অতি দ্রুত বলে ওঠেন, সাইলেন্ট। তোমরা হয়তো এতক্ষণে জেনে গিয়েছো আমাদের দেশে
7 জন বিদেশি হ্যাকার প্রবেশ করেছে। আর যার কাছে এসেছে তার মানে তাদের বস বা সমস্ত সাইবার জগতের টপ হ্যাকার, সে হচ্ছে এই নিলয়। লতিফ সাহেবের কথা শুনে ক্লাসের সবাই উচ্চস্বরে হেসে ওঠে। এবার মুমিন হাসির তালে বলে, আপনি হয়তো অন্য কাউকে খুঁজতে এসে নিলয়কে ধরে ফেলেছেন। আসলে নিলয় কোনো হ্যাকার না, সে একটা বাটন ফোন ইউজ করে, তাও আবার আদিকালের। জিজ্ঞেস করে দেখেন তো নিলয় কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে কিনা। হয়তো তোমরা ওর ব্যাপারে এতটুকুতেই সীমাবদ্ধ ছিলে, এর বেশি জানার অধিকার তোমাদের কারোরই ছিল না। আপনার কাছে প্রমাণ কি আছে যে নিলয় সাইবার জগতের টপ হ্যাকার? আজকে সন্ধ্যায় 6টায় ব্রেকিং নিউজ দেখে নিও, সেখানে নিলয় ব্যাপারে সমস্ত প্রমাণ তোমরা পেয়ে যাবে। আশা করছি আমাকে আর কোনো প্রকার বিরক্ত করবে না। লতিফ সাহেবের এই কথা শোনার পর কেউ কোনো কথা বলার সাহস পায় না। কিভাবে বলবে? নিলয়ের সম্পর্কে তো তাদের বেশি কিছু জানা নেই। আর নিলয়ের ইনোসেন্ট চেয়ারের পিছনে যে লুকানো কিছু একটা ছিল, এটা উপলব্ধি করা যেত, কিন্তু সেই লুকানো বিষয়টা কি, এটা কেউ কখনো উন্মোচন করতে পারেনি। শারমিন ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে যায়। তিনি কাউকে কল করার চেষ্টা করছে, কিন্তু সেই ব্যক্তি কোনো অবস্থায় কল রিসিভ করছে না। ক্যাম্পাসে মাঠের উপর দিয়ে নিলয়ের হাতে হাতকড়া লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এতক্ষণে সমস্ত ভার্সিটিতে সংবাদটা ছড়িয়ে পড়েছে। নিলয় যে একজন এত বড় মাপের হ্যাকার, এটা সবাই বিশ্বাস করতেই নারাজ। নিলয় লক্ষ্য করল অনেক স্টুডেন্টের ভিড়ে সানি, রাকেশ এবং নীলা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা তাদের পুরনো লিডার মিস্টার 440কে দেখতে পেয়েছে। তারা এটা কখনো ভাবেনি যে নিলয় সেই আসল মিস্টার 440। নিলয়দের অবাক দৃষ্টিতে তাকানো দেখে নিলয় মুচকি হাসে। সামনে জিপ গাড়ি দাঁড় করানো, নিলয়কে নিয়ে ছুটে চলল নতুন কোনো শহর, যেখানে ধ্বংস হবে হ্যাকার জগৎ। নিলয়কে তো পুলিশ ধরে নিয়ে গেছে, এখন কি হবে? নতুন উদীয়মান আগন্তুকের জন্য চা বানাতে ব্যস্ত যখন আরিয়া, তখনই কথাটা বলে আগন্তুক। কথাটা শুনে আরিয়ার মধ্যে কোনো প্রকার পরিবর্তনের দেখা মিলল না। সে একটা চায়ের কাপ আগন্তুকের দিকে এগিয়ে দেয়। আগন্তুক খুশি মনে সেটা গ্রহণ করে। আরিয়া চায়ের কাপে চুমুক দিল। মিষ্টি মোটামুটি ঠিকই আছে। এবার সে আগন্তুকের দিকে তাকায়। কালো কালারের একটা মস্ত বড় বোরকা পরে রয়েছে সে। ফর্সা চেহারায় কপালে কঠিন চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এত চিন্তা করলে অল্প বয়সে মাথার চুল পেকে যাবে, তখন আবার নিলয় আপনাকে পছন্দ করবে না। সংবাদটা শুনে আপনি এত শান্ত রয়েছেন কিভাবে? আসলে এই সমস্ত বিষয়বস্তু আমার মস্তিষ্কের চাপে রাখতে পারে না। আমায় তো ফেলে দিয়েছে এতক্ষণে। এরই জন্য তো বুঝলাম, দুধ চা পান না করে রং চা পান করুন, মস্তিষ্ক সব সময় ঠান্ডা থাকবে। সাইকোলজিক্যাল জ্ঞান না দিয়ে পরিষ্কার করে বলুন তো কি করবেন এখন? নিলয়কে কলেজ থেকে বের করার সাথে সাথে আমার কাছে এসিপি লতিফ স্যারের কল আসে। তারপর তিনি কি বলল? আনঅফিসিয়ালি ভাবে নিলয়কে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। যদি সে সেগুলোর উত্তর ভদ্রতাভাবে দিতে পারে তাহলে বেঁচে যাবে, নয়তো বাকিটা আমি আর নাই বলি। হঠাৎ রুমের দরজাটা খটখট করে উঠল। আরিয়া চায়ের কাপটা টি টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায়। এটা দেখে পাশ থেকে মেয়ে আগন্তুকটা বলে ওঠে, কে আসতে পারে এমন সময়? অযথা রুমের দরজা খুলে বিপদ ডেকে আনার কোনো মানেই হয় না। আরিয়া আগন্তুকের কথাই সায় দিল না। দরজার লোকটা খুলে দিল। এক একে 7 জন লোক রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। আগন্তুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় লোকগুলোর দিকে। কারোর পরনে হাফ শার্ট, আবার কারোর চোখে মোটা ফ্রেমের চশমা। তবে তাদের সকলের মধ্যে একটা বিষয় উল্লেখযোগ্য, যে তাদের সবার পরনে শর্ট প্যান্ট। একজন বাদে বাকি 6 জনের শরীরে রং সম্পূর্ণ সাদা। লোকগুলোর পিঠে চড়িয়েছে মস্ত বড় ব্যাগ। তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তারা ক্লান্ত। আগন্তুক ভরকে গিয়েছে। হ্যান্ডব্যাগটা বাম হাত দিয়ে চেপে ধরে। আরিয়া এসে নিজ অবস্থানে বসে পড়ে। লোকগুলো আগন্তুকের দিকে ভালো দৃষ্টিতে তাকাচ্ছে না। লোকগুলোর মধ্যে বিদেশি বিদেশি একটা ভাব ফুটে উঠেছে। আদৌ কি তারা বাংলাদেশি নাকি বিদেশ থেকে আগত? আপনি ভবিষ্যৎ নিলয়ের স্ত্রী, অধিকার পাবেন। নিলয় যেমন সাহসী ঠিক তেমনি আপনাকেও সাহসী হতে হবে।
7 জন লোক দেখে ভয় পেলে চলবে না। আর আপনার ধারণা সম্পূর্ণ সঠিক। এই 7 জন বাংলাদেশি নয় এবং বিদেশি থেকে আগত। ওনারা বর্তমানে এখানে কি করছে? নিলয়ের অর্ডার। তার মানে কি নিলয় আমার আসল পরিচয় জেনে গিয়েছে? অবাক হয়ে আরিয়াকে জিজ্ঞেস করে কথাটা। আরিয়া শব্দ করে হাসে। পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো আরিয়ার ভাষা কিছুই বুঝতে পারছে না, তবুও তারা বিষয়গুলো উৎসাহের সাথে উপভোগ করে যাচ্ছে। বানরের মতো না হেসে আমার কথার জবাব দেন। আমি কিভাবে বলবো নিলয় আপনার আসল পরিচয় পেয়ে গিয়েছে নাকি এখনো পায়নি? যাক বাবা, বাঁচলাম। পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে সবাই প্রফেশনাল হ্যাকার। আপনি হয়তো জেনে থাকবেন আজকে সকালে এই 7 জনের ব্যাপারে সংবাদে দেখানো হয়েছে। আগন্তুকের কাছে কিঞ্চিত সন্দেহ হয়েছিল তখনই যে লোকগুলো আসলে বিদেশি। আর 7 জনকে একসাথে দেখে, প্লাস ওদের কাঁধে মস্ত বড় ব্যাগ, এগুলো দেখে আরো সন্দেহ হচ্ছিল। আরিয়া যে একজন ছেলের সাথে দাঁড়িয়ে বলতে শুরু করে, ইনি হচ্ছেন তাকিশো আল্লার, সাইবার জগতের সুপরিচিত ও ভয়ঙ্কর হ্যাকারদের মধ্যে তাকিশু একজন, যিনি আখ্যায়িত হয়েছেন হ্যাকার ইন দি ওয়ার্ল্ড হিসেবে। টাচটোন এবং ভয়েস কন্ট্রোলের মাধ্যমে সেলফোন ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের অ্যাক্সেস নেওয়া এবং মোটরোলার মতো বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক জিনিয়াসের দ্বারা হ্যাকড করা তার জন্য হাতের ময়লা। তবে এখনো কেউ তার রিয়েল ফেস দেখেনি। আরিয়া তাকিসুর পাশের জনের সাথে দাঁড়িয়ে যে বলে, এবার যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তার কাহিনী শুনে আপনারও হ্যাকার হতে ইচ্ছে করবে। 17 বছর বয়সে রাশিয়ার এই কিশোর হ্যাকিংয়ের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন, যা তাকে 22 বছরের বেশি কারাগারে নিয়ে গিয়েছিল। ইউএসএ ডিফেন্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট তার এই চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল। ইউএসএ ডিফেন্স সার্ভিস থেকে তিনি প্রায় 4,500 অতি গোপন বার্তা ও অনেক ব্যবহারকারী পাসওয়ার্ড চুরি করেছিলেন। $7.9 মিলিয়ন নাসা সফটওয়্যার চুরি করে নাসার সার্ভার ও সিস্টেমকে শটডাউন করতে বাধ্য করেছিলেন তিনি। চিন্তা করতে পারেন, নাসার সিস্টেম শটডাউন, সাইবার স্পেস তার এই অস্বাভাবিক ব্যবহার ছড়িয়ে রয়েছে। তাকে সবাই এক নামে চেনে, ক্লান জেমস। এরপর আসি ইনার সম্পর্কে। মাইক্রোসফট, ইয়াহু, সিটি গ্রুপ, ব্যাংক অব আমেরিকা, সিঙ্গুলার এবং দ্য নিউ ইয়র্ক টাইমস এর কম্পিউটার নেটওয়ার্ক ব্রেকডাউন করে সর্বপ্রথম সাইবার জগতে অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড করেন এই হাসান বিন খাতেম। হোমলেস হ্যাকার নামে পরিচিত বিখ্যাত এই হ্যাকারকে 2016 সালে নিউ ইয়র্ক আদালতে নির্দেশ এই আচরণের কারণে তাকে জীবিত গ্রেপ্তার করার অনুমতি দিয়েছেন। করোনাকালীন সময়ে 2020 সালে বের্লি ম্যানিং কৃত ইরাকে বিমান আক্রমণের ভিডিও ইউকিলিস এর মাধ্যমে তিনি প্রকাশ করেন। দয়া করে বাকিদের পরিচয়টা একটু দ্রুত দিবেন, আমার হাতে সময় খুব অল্প। তারা পৃথিবীর মধ্যে প্রসূতি হ্যাকারগণ। তাদের পরিচয় পর্ব অনেক লম্বা, তাই একটু দেরি তো হবেই। আচ্ছা, আপনি বলেন, আমি না হয় একটু অপেক্ষা করলাম। গ্যাক ম্যাক্সওয়েল, সে পরিচিত লাভ করে তার মেলিশিয়া নামক এই ইমেল ভাইরাস তৈরির মাধ্যমে। তার ভাষ্যমতে এই ভাইরাস ভিকটিম এর কোনো ক্ষতি করে না, তবে কোনো ভিকটিম এই লিস্টে থাকা প্রায় সকলই ইমেল এ ভাইরাস প্রেরণ করে। এজন্য তাকে মেক্সিকোর ডেফারেল প্রিজনে রাখা হয় এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে ইমেল ভাইরাস আবিষ্কারের জন্য জেলে পাঠানো হয়। তবে বর্তমানে সাইবার জগতে তার এমন তথ্য কিংবা অদৃশ্য চেহারা কেউ কখনো দেখেনি। তারপর হচ্ছেন ইংল্যান্ডের ডেভিল স্মিথ। তিনি সর্বপ্রথম পরিচিত লাভ করেন এটিএম ক্রেডিট কার্ডের তথ্য চুরির মাধ্যমে। সে বর্তমান সময়ে পর্যন্ত সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড এর তথ্য চুরি করে রেকর্ড করেন। 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত সে এবং তার সহযোগীরা প্রায় 360 মিলিয়ন ক্রেডিট কার্ড বিক্রি করে। এসকিউএল পদ্ধতি ব্যবহার করে ম্যালওয়্যার ব্যাকবোর্ডস তৈরি করে বিভিন্ন কর্পোরেট সার্ভিস এ প্রবেশ করা এবং প্যাকেট স্নিফিং এর মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক প্রবেশ করে তথ্য চুরি করা মূলত তার কাজ। তার একজন সহযোগী গ্রেপ্তার হওয়ার সময় তার কাছে থেকে
$6 বিলিয়ন ইংল্যান্ডের পুলিশ ডিপার্টমেন্টের বাজেয়াপ্ত করে, যার মধ্যে 1.1 বিলিয়ন উদ্ধার করা হয় স্মিথের বাসার বাগানে খুঁড়ে রাখা পলিথিনের ব্যাগ থেকে। পুলিশ প্রশাসন এখনও ওই অন্ধকার জগতের ডেভিল স্মিথ কে খুঁজে বেড়াচ্ছে। 7 নম্বর ব্যক্তির পরিচয় আপনাকে দিচ্ছি না, কেননা আমরাও আজ পর্যন্ত ওনার আসল পরিচয় পাইনি। কালো ছেলের প্রফেশন সম্পর্কে তো কিছুই বললেন না। ক্রপ ক্যালভিন, তাকে নিলয়ের অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। ড্রাগ ডানতে নামে পরিচিত কেলভিন রাশিয়ার হ্যাকার। FBI ডাটাবেজ ও স্টেশন ফোন লাইন্স হ্যাক করে আলোচনার ঝড় তুলেছিলেন। ভয়ঙ্কর এই হ্যাকার LA রেডিও স্টেশন হ্যাক করে পরিচিতি লাভ করে। পরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে তিনি আত্মগোপন করেন। তবে 2018 সালের দিকে তার একটা রিয়েল ফটো ইনস্টাগ্রামে আপলোড করা হয়। মুহূর্তের মধ্যে FBI এর হাতে ধরা পড়েও বেঁচে যায় সে। বর্তমানে তার চেহারা প্লাস্টিক সার্জারি করা হয়েছে। এটা তার রিয়েল ফেস নয়। তার বিরুদ্ধে আইনিত অভিযোগের মধ্যে কম্পিউটারের কেলেঙ্কারি, অর্থ পাচার সহ তথ্য চুরির অভিযোগ ইত্যাদি বাস্তবায়ন করা হয়, যার ফলে তার 51 মাসের জেল কার্য হয়। এটি পৃথিবীর তৎকালীন সময়ে পর্যন্ত হ্যাকিংয়ের দায়ে সবচেয়ে বড় দীর্ঘতম শাস্তি। এখনও প্রশাসন এই রহস্যময় ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছেন। সর্বশেষ এটাই বলবো যে ওদের সকলের টিচার হচ্ছে নিলয় নিজেই। আজকে তাহলে কি হতে চলেছে? নিলয়কে যে পুলিশ ধরে নিয়ে গেছে এটা শুধু ভার্সিটির কিছু মানুষ জানে, তার মধ্যে নিলয়ের ক্লাসের ম্যাডাম, তারপর ক্লাসের স্টুডেন্ট এবং অন্য ডিপার্টমেন্টের বেশ কিছু বড় ভাইয়েরা। আগামীকাল যখন নিলয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ মানুষের সামনে তুলে ধরে হবে, তখনই আমরা আমাদের আসল খেলা শুরু করব। ততক্ষণ আমাদের সবাইকে চুপ থাকতে হবে। আগন্তুক বেশ মনোযোগ সহকারে কথাগুলো শুনিল। আরিয়ার মোবাইলটা সাইলেন্ট করা ছিল, যার জন্য কল আসতেই কাছের টেবিলে হালকা করে কেঁপে উঠল। আরিয়া মোবাইলটা হাতে নেয়। এসিপি স্যারের নাম্বারটা ভেসে উঠছে। সে কল রিসিভ করে লাউড স্পিকারে দিল। ওই পাশ থেকে লতিফ সাহেবের কড়া কণ্ঠস্বর ভেসে আসলো। তোমার জন্য অপেক্ষা করছি আমরা, কিন্তু তোমার দেখা মিলছে না কেন? কোথায় এত ব্যস্ত আছো তুমি? স্যার, প্রয়োজনীয় একটা মিটিং ছিল। আজকে হাতে একটা নতুন কেস এসেছে, যার সমাধানের চেষ্টায় মাসগুলো ছিলাম এতক্ষণ। নিলয়ের বিষয়টা নিয়ে আমি সবচেয়ে বেশি সিরিয়াস। এই কেসের আগে কোনো কেস আসলেও আমি সেটা গুরুত্ব দিব না। তুমি দ্রুত চলে এসো আস্থানায়। আমি এখনই রওনা দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। কল কেটে দিল লতিফ সাহেব। আগন্তুক শব্দ করে হেসে উঠল। আরিয়া একটু অবাক হয়ে তাকায়, কেননা আগন্তুক এতক্ষণের মধ্যে সেই মাত্র হেসেছে, তাও আবার কোনো কারণ ছাড়াই। বসা থেকে উঠে দাঁড়ায় আরিয়া। একটু হেঁটে যেয়ে বিছানার উপর হতে বাইকের চাবিটা নিয়ে লম্বা রেনকোটটা পরে নেয়, কারণ আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না। সে হাঁটা ধরে বাগানের দিকে। পেছনে তার মেয়ে আগন্তুক, যার গন্তব্য এখন নিমজ্জিত। জামাল, আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছে। জামালের পাশেই বসা লতিফ, তার হাতে একটা উপন্যাসের বই, যে তিনি সময় পেলেই পড়তে থাকেন। রাতের ঘুম পরিপূর্ণ হলে সকালবেলা মানুষের মেজাজ মোটামুটি ভালো থাকে, কিন্তু বেলা যত বাড়তে থাকে মেজাজ তত খারাপ হতে থাকে। দুপুর পেরিয়ে বিকেল হয়, কেননা তখন সূর্য অস্ত যাওয়ার সময়। আবার সন্ধ্যার পর মেজাজ ভালো হতে থাকে। এটাই সাধারণ নিয়ম, কিন্তু জামাল সাহেবের বেলায় আজকে সাধারণ নিয়মটা অসাধারণ হয়ে উঠেছে। সকাল থেকে রাত 8টা পর্যন্ত ওনার মেজাজ উৎফুল্ল থাকলেও কেন জানি 8টার পর থেকে মেজাজটা বিগড়ে যেতে শুরু করেছে। এটা কি উপন্যাসে কোনো মর্মাহত কাহিনী পড়ে, নাকি নিজ বন্ধুর কণ্ঠনালী হতে বের হওয়া ভয় পাওয়া শব্দ শুনে? বিষয়টা তার কাছে এখনো ধোঁয়াশা। ডিফেন্সে থাকা বড় অফিসারদের নিজস্ব প্রাইভেট রুম থাকে, যেখানে কেউ অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারে না। ঠিক তেমনই জামাল সাহেবের একটা পরিচিত প্রাইভেট রুম রয়েছে। এখন তিনি ওনার বন্ধু লতিফের সাথে সেখানে অবস্থান করছে। রুমের বেতের চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় আছে নিলয়। সে ঘুমাচ্ছে, কেননা তাকে ঘুমের ওষুধ সেবন করানো হয়েছে। আমি বুঝতে পারছি না তুই এমন রেগে আছিস কেন। এটা কি তোর রাগ, নাকি আমার কথা শুনে তোর অন্তরে ভয় বিরাজ
করেছে কিছুই বুঝতে পারছি না। জামাল সাহেবের মোটা ফুরু জোড়া কুঁচকে ওঠে কথাটা শুনে। তিনি বুঝে গিয়েছেন ওনার মেজাজ খারাপের দুটি কারণ। প্রথমত হলো উপন্যাসের একটা মর্মান্তিক কাহিনী পড়ে। উপন্যাসের শেষ কাহিনীতে মূল ক্যারেক্টার মানে নায়ককে মেরে ফেলা হয়েছে। বিষয়টা ঠিক নিতে পারেননি তিনি। সাধারণ মানুষের এমন গল্প কিংবা উপন্যাসের প্রতি আসক্ত খুবই কম থাকে, যেখানে শেষ পর্যায়ে নায়ক অথবা নায়িকার মিল না করিয়ে শেষ করে দেয়। মূলত এই কারণে মেজাজটা তার বিগড়ে রয়েছে জামাল সাহেবের। ওনার মেজাজ খারাপের দ্বিতীয় কারণ হচ্ছে তার বন্ধু লতিফ। তার ইচ্ছা করছে লতিফকে একটা ধমক দিতে, যদিও ধমক দেবার মতো কোনো কারণ ঘটেনি, এর চেয়েও বড় কিছু ঘটেছে। লতিফ নিলয়কে ধরে এনেছে জামালের প্ল্যান অনুযায়ী, কিন্তু সে সিআইডি অফিসার থাকে প্ল্যানটু একটু চেঞ্জ করে অন্য পদ্ধতিতে ধরে এনেছে নিলয়কে। এখন লতিফের করা ভুলের কারণে উপর মহল হতে চাপ আসছে যা করার তা অফিসিয়ালিভাবে করার, কিন্তু জামাল চেয়েছিল সবকিছু আনঅফিসিয়ালিভাবে করে তারপর সকলের সামনে প্রকাশ করতে। লতিফের করা কাণ্ডের জন্য এখন সে কিছুই করতে পারছে না। লতিফকে ধমক দেওয়ার বদলে জামাল সাহেব শব্দ করে কাশলেন, মোটামুটি শব্দে কাশলেন, সাথে কুৎসিত শব্দে নাক ঝালো। এটা তার মনের রাগ অনেকখানি কমানোর বিশেষ পদ্ধতি। প্রায় রাগ কমানোর জন্য তিনি এমনটা করে থাকেন। জামাল সাহেবের কাশি যেন কমল না, বরং আগের থেকে বেড়ে চলেছে। লতিফ বিরক্ত চোখে বলিল, যক্ষা রোগীদের মতো না কেসে আমায় বললেই তো পারিস যে তুই আমার উপর রেগে আছিস। তেমন কিছু না। এমনই কিছু একটা। তা কেন রেগে আছিস আমার উপর সেটা কি জানতে পারি? আরে বোকা, আমি তোর উপর রাখবো কেন? সেই কলেজ দিন থেকেই আমি তোকে চিনি বা জানি। এতদিনে আমার মুখস্থ হয়ে গেছে তুই কারোর প্রতি বিরক্ত কিংবা রেগে গেলে সেটা কমানোর জন্য কাশিস। এখন বল আমার উপর কেন রেগে আছিস? তোর করা ভুলের কারণে। আমি আবার কি ভুল করেছি? অনেকটা অবাক হয়ে কথা বলে লতিফ সাহেব। জামাল কিছুক্ষণ পর থেকে ভাবতে থাকে বন্ধুকে কথাগুলো কিভাবে বলবে। হয়তো সে মনও খারাপ করতে পারে, আবার কথাগুলোকে সহজ ভাষায়ও নিতে পারে। আমি জানি না তুই এমনটা কেন করলে। তোকে বলেছিলাম নিলয়কে এভাবে ক্যাম্পাসের সকলের সামনে তুলে আনতে। দেখ, যেটা হয়ে গিয়েছে সেটা এখন বাদ দে তো। তুই এই ভুলের জন্য আমি নিলয়কে কিছু করতে পারবো না, নয়তো তাকে এতক্ষণে মেরে ফেলতাম। আমি বুঝতে পারছি না, নিলয়কে যে আমি এখানে ধরে নিয়ে এসেছি এই বিষয়টা প্রেসিডেন্ট সাহেবকে কে বলেছে? হয়তো ভার্সিটির কেউ ওনাকে বা ওনার পিএকে সরাসরি বলছে না। আর আমাদের তো কোনো নিজস্ব আইন নেই যে নিলয়ের সাথে যা ইচ্ছে তাই করতে পারবো। বন্ধু, সত্যি বলতে আমি অত দূর অবধি চিন্তা করিনি। যাই হোক, যতক্ষণ পর্যন্ত না আরিয়া এসে এখানে উপস্থিত হচ্ছে ততক্ষণ নিলয়কে জাগ্রত করা যাবে না। নিলয়ের ঘুম নেই কখনো, সে সবসময় জাগ্রত অবস্থায় থাকে। পিছন হতে কারোর মোটা কণ্ঠস্বর শুনে পাশ ফিরে থাকে জামাল এবং লতিফ দুজনেই। এতক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকা ঘুমন্ত নিলয় জাগ্রত হয়ে গিয়েছে। লতিফ নিজের চেয়ারটা নিয়ে নিলয়ের সামনে রেখে স্থির হয়ে বসে। জামাল সাহেব কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে। নিলয় সবকিছু শুনে ফেলেনি তো আবার? নিলয়ের শরীরে ফুলের টোকা পড়লে তো আবার উপর থেকে জামাল সাহেবের চাকরি নিয়ে সমস্যা হতে পারে। জামাল সাহেব ভেবে নিয়েছেন যা হবে দেখা যাবে, এটা চিন্তা করে নিলয়ের দিকে এগিয়ে যায়। আমি যদি আগে জানতাম তুমি সেই হ্যাকার, তাহলে তোমাকে আনঅফিসিয়ালি কাজ না করিয়ে অফিসিয়াল ভাবে কাজের সুযোগ করে দিতাম। লতিফ সাহেবের কথা শুনে হি হি করে হাসতে থাকে নিলয়। লতিফ নিলয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। নিলয়ের হাসি কেমন যেন বিদঘুটে। মনে হয় হাসি উজ্জ্বল পরিবেশটা তার হাসির ছোঁয়ায় কালো আধার নেমে আসবে। হাসতে আছো কেন তুমি? নিলয়ের হাসির কারণ জানতে নেই, কারণ আমি আমার মৃত বাবার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ দেখেও কান্না করিনি। হাসতে শিখেছিলাম সেদিনই। যেটার কারণে হাসলে সেটার উত্তর দাও আমায়। আমি কি তখন ভুল কিছু বলেছিলাম? সিআইডি অফিসাররা সাধারণত নিজেকে বোকা বলে মানুষের সামনে তুলে ধরে। আসলে তারা ততটা বোকা নয়, ঠিক যেমন আপনি। আমি এত অবাক হওয়ার প্রয়োজন নেই। আমি জানি আপনি আমার কথায় মানে ঠিকই বুঝতে পেরেছেন, কিন্তু সেটা প্রকাশ করছেন না। অল্প বয়সে অধিক কিছুর জ্ঞান তোমার মাথায় স্থাপন হয়েছে। পরিস্থিতি এবং পরিবেশ দুটোই আমার সঙ্গ দিয়েছে এই পর্যন্ত। তবে আজকের ভোরবেলা
মনের ভিতরে একটা বিপদের আশঙ্কা আভাস মিলছিল। আমি সেটা বুঝতে পারিনি, যার কারণে এখন আমার এই অবস্থা। নিলয় কথাগুলো বলে আশপাশে চোখ ফেলে। কম্পিউটারের বড় বড় স্ক্রিনগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। আশেপাশে অনেকগুলো কম্পিউটার দেওয়ালে ফিট করা রয়েছে, সবগুলো ফিঙ্গার টাচ। নিলয় যখন এগুলো দেখতে ব্যস্ত তখনই জামাল সাহেব শব্দ করে হাসেন। নিলয় ভুরু কুঁচকে তাকায়। জামাল সাহেব কয়েকবার হাত দিয়ে ইশারা করে কম্পিউটারের স্ক্রিনের দিকে। নিলয় অতি ব্যস্ত হয়ে সেদিকে তাকায়, কেননা সমস্ত কম্পিউটার স্ক্রিন জুড়ে ডাক ওয়েবসাইটের একটা অফিসিয়ালি সাইটে লাইভ চলছে, তাও আবার মিস্টার 440-এর অরিজিনাল আইডি হতে যে লাইভ দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে কালো মাস্ক পরে কোনো একজন ব্যক্তি বসে রয়েছে। সে কথা বলছে, তাও আবার অরিজিনাল গলার স্বর নয়, কার্টুনের ভয়েস দিয়ে। নিলয় বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ বড় হাওয়াই স্ক্রিনগুলো কালো হয়ে গিয়েছে। নিলয় এবার জামাল সাহেবের দিকে ফিরে তাকালো। জামাল সাহেবের ভাবভঙ্গি খারাপ, কোনো কিছুই আভাস মিলছে। চমকে গেলে নাকি মিস্টার নিলয়? জামাল সাহেবের ভাবভঙ্গিতে খারাপ কোনো কিছুর আভাস মিলছে। নিলয় জবাব দিল না। জামাল সাহেব দাঁত কিলিয়ে বসে আছে, হাবাগোবা চেহারা করে আছে, কিন্তু হাবাগোবা নয়, যথেষ্ট বুদ্ধি আছে ওনার মস্তিষ্কে। তবে সে বুদ্ধির ছাপ চেহারায় নিয়ে আসে না তিনি। ঠোঁটে গোফের ঘন রেখা জাঁকাতে শুরু করেছে, দেখে মনে হচ্ছে দিন কয়েকের ভেতর সেভ করেছেন। নিলয় শান্ত গলায় বলিল, আপনার সাজানো নাটকটা কিন্তু বেশ হয়েছে। এটা যদি বড় পর্দায় দেখানো যেত তাহলে কিন্তু মন্দ হতো না। এটা কি তোর কাছে নাটক মনে হচ্ছে? তা নয়তো কি। ভয় লাগছে না তোর? ও আমি একদমই ভয় পাচ্ছি না। আজকে এখন থেকে মৃত্যুর ভয় বুকের ভিতরে চেপে রাখ। আগামীকাল তোর সাথে যা হতে চলেছে তা তুই কল্পনাও করতে পারবি না। ইন্টারন্যাশনাল কেসে আটকে গিয়েছিস তুই, মনে রাখিস কথাটা। যদি আমি আমার আইনের সমস্ত পৃথিবীকে আমার তৈরি করা আদালতে দাঁড় করাই, তাহলে কি হবে ভাবতে পারছেন মিস্টার জামিল সাহেব? নিলয়ের বলা কথাটা ভালো লাগেনি জামাল সাহেবে। তিনি ভীষণ আপসেট ফিল করছেন, যার জন্য দামি ব্যান্ডের একটা সিগারেট জ্বালাতে জ্বালাতে বলতে থাকে, লতিফ, তুই কি একটা কথা জানিস? যেটা শুরু হয় সেটা শেষও হয়। মিস্টার 440 নিজের বিস্তার শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আগামীকাল পৃথিবীর সমস্ত আইন তার বিরুদ্ধে আদালতে অভিযোগ করবে। সে বাংলাদেশ ছেড়ে পালাতে পারলেও পৃথিবীর অন্যান্য দেশ হতে বাঁচতে পারবে না। তুই যতটুকু আমায় বলছিস আর আমি যা বুঝতে পেরেছি তার থেকে বলতে পারি নিলয়ের মৃত্যু অবধারিত। দুজনের মন্তব্য শুনে নিলয় হাসি। তারা সেটাকে গুরুত্ব না দিয়ে বলতে থাকে, বিপদ সামনে থাকলে নাকি মানুষ অধিক পরিমাণে হাসে। সেটা এতদিন বিশ্বাস না করলেও নিলয়ের অবস্থা দেখে আজকে ঠিকই বিশ্বাস হয়েছে আমার। রুমের বাহিরে শব্দ করে একটা বাইক থামলো। সকলের কান সেদিকে তীক্ষ্ণ হয়ে আছে। কে যেন বুটজুতো পায়ে গুটি গুটি পায়ে রুমের দরজার দিকে এগিয়ে আসছে। জামাল সাহেব শান্ত হয়ে সিগারেট টানছে। লতিফ একটু ভীরু চোখে দরজার দিকে তাকিয়ে আছে। রুমে লক খুলে কেউ একজন ভিতরে প্রবেশ করলো। নিলয় আগ্রহ নিয়ে দেখছে তাকে। লম্বা একজন মানুষ, মুখ দেখা যাচ্ছে না কারণ লোকটি মাথা নিচু করে হাঁটছে। আটকানো রুমের ব্যবসা গরমেও ফুল হাতা ফ্লাইনের শার্ট, ফুল প্যান্টটি চকচকে কাপড়ের তৈরি, পায়ের জুতা জোড়া ঝিকমিক করছে। মনে হচ্ছে এখানে আসবার আগে জুতা পালিশ করেছে। নিলয় আন্দাজ করবার চেষ্টা করলেন ছেলেটার বয়স 25 থেকে 28-এর মধ্যে হবে। এই বয়সের যুবকদের চেহারা এক ধরনের আভা থাকে, যৌবনের আভা। নতুন উপস্থিতি হওয়া লোকটির তা নেই। অল্প বয়সেও চুল পেকেছে বলে মনে হচ্ছে, নাকি স্টাইল করে চুলে কালার করেছে কিছুই বোঝা যাচ্ছে না। লোকটা একবার দূর থেকে মাথাটা উঁচু করে, ঠোঁটে কোণে জলজল করছে। ব্যঞ্জন সিগারেট। লোকটার চেহারা দিকে একটুক্ষণের জন্য নিলয়ের মাথা আউড়িয়ে যায়। কিভাবে কি সে এখানে, কিভাবে? তাহলে কি নিলয়ের সাথে বড় ধরনের কোনো বেইমানি হতে চলেছে? রাত প্রায় 11টা। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। নিলয় বর্তমানে যেখানে অবস্থান করছে সেই বাসাটা যে টিনের চাল দিয়ে তৈরি, সেটা বৃষ্টির শব্দের কারণেই স্পষ্ট। বাসার সঙ্গে বা সামান্য দূরে কোনো বড় গাছ থাকলে গাছের পাতায় বৃষ্টি হতো। গাছের পাতায় পড়া বৃষ্টির শব্দ হৃদয় ছোঁয়ার মতো। কিছুক্ষণ শুনলে নেশা ধরে যায়।
বৃষ্টির সঙ্গে বেশ ভালো বাতাস বইছে। কয়েকবার ইলেকট্রিসিটি যাই যাই করেও যায়নি। শহর এলাকা বলে কথা, গ্রাম এলাকা হলে তো এত বৃষ্টির মধ্যে বিদ্যুৎ কয়েকশো বার চলে যেত, কিন্তু এখানে তা হয়নি। তবে আশপাশে থাকা কম্পিউটারের স্ক্রিনগুলো কয়েকবার বন্ধ হয়ে আবার চালু হয়েছিল। এটা দেখে নিলয় বেশ উচ্চ স্বরে হেসেছিল। তখন অবশ্য সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। মনে হচ্ছিল নিলয় কোনো অদ্ভুত প্রাণী। নিলয় তার মাথার উপরে থাকা বাল্বের দিকে তাকালো। বাতাসের কারণে বাল্বের আলোর প্রতিবিম্ব নষ্ট হচ্ছে। এতক্ষণে বাল্বের আশেপাশে কিছু পোকামাকড় এসে বসেছে। বাল্বের নাড়াচাড়ায় তারা বারবার সেখান হতে উড়ে চলে যাচ্ছে। নিলয় এইবার বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার থেকে কিছু দূর লতিফ সাহেবের পাশে বসে থাকা নতুন লোকটার দিকে। শারীরিক গঠনে সে লম্বা একজন মানুষ, মুখ দেখা যাচ্ছে না কারণ লোকটি এখনো মাথা নিচু করে রেখেছে। লোকটা এইবার মাথাটা উঁচু করে, ঠোঁটের কোণে জলজল করছে অদ্যপরা ব্যঞ্জন সিগারেটটা। নিলয়ের মুখ থেকে অস্পষ্ট উচ্চারণ হয়, আরিয়া। লোকটা শব্দ করে হেসে ওঠে। জামাল সাহেব পাশ থেকে বলে, নিলয়, চিনতে পেরেছো? তোমার আরিয়া, যাকে দিয়ে সবসময় তুমি মাইন্ড গেম খেলতে। মানুষ পশু পাখি না বলেই তাদের চিন্তা ভাবনা তাদের থেকে অন্যরকম। মৃত্যু নিশ্চিত জেনেও মানুষ অন্ধকারে মায়া ত্যাগ করতে পারে না। তাহলে কি আমরা অন্ধকারকেই ভালোবাসি? আরিয়ার ভ্রু কুঞ্চিত হলো। হঠাৎ করে কেন নিলয় এমন কথা বলল বুঝতে পারল না সে। মনে হলো নিলয় অন্ধকার ভালোবাসবে নাই বা কেন? যে ছেলে রাতের অন্ধকারে নিজের হ্যাকিং সিস্টেম চালু করে তার কাছে তো অন্ধকার ভালো লাগবে, এটাই স্বাভাবিক। বিটিআরসির তথ্য মতে গত বছর মিস্টার 440 সারা বিশ্ব থেকে যত টাকা চুরি করেছে সেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এই প্রথম বাংলাদেশের কোনো হ্যাকার বিশ্বের কাছে পরিচিত পেয়েছে। দরজায় খটখট শব্দ হচ্ছে। সাধারণত অন্যরা হলে কে বলে চিৎকার দিত, কিন্তু এখানে উপস্থিত থাকা কেউ চিৎকার দেয়নি, কারণ দরজার ওই পাশে কে খটখট করছে সকলে জানে। তবে নিলয় ব্যতীত। মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে গেল। নিলয় বিস্মিত হয়ে তাকালো সেদিকে। রবিনের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে আলপনা। তার দুজন ভিতরে আসার সাথে সাথেই দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। রবিনকে এখানে দেখে আরিয়ার চোখ মুখের অবস্থা ঠিক থাকলো। রবিনের পাশে থাকা মেয়েটাকে দেখে তার চোখে মুখে এক প্রকার কৌতূহল দৃষ্টিতে হয়েছে। কেননা মেয়েটা আর কেউ নয়, বরং শ্রাবণীর বাবা মোস্তফা কামেলের খুনের রাতে এ মেয়েটাই আরিয়াকে চিঠি দিয়েছিল। কিন্তু সে এখানে কি করছে, তাও আবার রবিনের সাথে? আমার ছোট মনে একটা প্রশ্ন জেগেছিল, যদি অনুমতি পাই তাহলে বলতে পারি। আরিয়ার কথা শুনে পাশ থেকে জামাল সাহেব বলেন, প্রশ্ন করার আগে অনুমতি নিয়ে প্রশ্ন করবে না কখনো, যা বলার সরাসরি বলবে। রবিনের পাশে এই মেয়েটাকে আমি চিনতে পারছি না। সকলে ভুরু কুচকে তাকায় আরিয়ার দিকে। আলপনা হাসতে হাসতে বলে, আসলে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি রবিয়নের গার্লফ্রেন্ড। ওই দিন মুস্তফা কামালকে নিলয় নয় রবিউল মেরেছিল, আর প্ল্যান অনুযায়ী তোমার কাছে চিঠিটা আমি নিয়ে গেছিলাম। আলপনার কথা শুনে আরিয়া চুপ করে থাকলো। রুমের এক কোণে কম্পিউটারের স্ক্রিনের সামনে বসে থাকা আগন্তুকটা চুপ হয়ে নেই। সে একটা মস্ত বড় কম্পিউটার ছুঁড়ে মারে। সেকেন্ডের মধ্যে বিকট শব্দে রুমটা কেঁপে উঠল। সবাই তাকায় সেই দিকে। লেডিস জ্যাকেট পরিধান করা একজন আগন্তুক হেঁটে আসছে নিলয়দের দিকে। সকলের নজর তখন সেই দিকে। আগন্তুক এসেই নিজের পিস্তলটা বের করে রবিনের কপাল বরাবর চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই এমন কিছু হয়ে যায় ভাবতে পারেনি কেউ। আগন্তুকের কাণ্ড দেখে আরিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। তার চোখে মুখের ভাষা বিরাজমান। রবিনের দেহ নিচে পড়ার সাথে সাথে আলপনা রবিন বলে চিৎকার দিল। নীলে শব্দ করে হাসল। জামাল সাহেব এবং লতিফ দুজনেই মুখ হাঁ হয়ে আছে। শ্রাবণী, তুমি এটা কি করলে? আগন্তুকটা তাহলে শ্রাবণী। আরিয়ার কথা শুনে শ্রাবণী একটা সিগারেট জ্বালিয়ে চেয়ারে যেয়ে বসল। শান্ত হয়ে কয়েকবার নিলয় আর রবিনের লাশের দিকে তাকিয়েছিল বটে। এবার সে বলে, সে আমার বাবাকে মেরেছে, তাই আমি তাকে শেষ করে দিয়েছি। তুমিও যদি কখনো এমনটা করতে তাহলে আমি তোমাকেও মেরে দিতাম। রবিনকে তো এমনিতেই মেরে ফেলার অর্ডার এসেছিল। যাক, এক হিসেবে আমার পিস্তলের বুলেটটা বেঁচে গিয়েছে।
রবিকে শেষ করার জন্য কে তোমাকে অর্ডার করেছে? সেটা তো জানি না, তবে তার ক্ষমতা অনেক দূর পর্যন্ত। কোনভাবে তুমি নিলয়ের কথা বলছো না তো? সবসময় নিলয়ের কথা ভাবেন কেন? নিলয় ছাড়াও তো আরো কেউ থাকতে পারে, তাই না? মুচকি হেসে কথাটা বলে আরিয়া। জামাল সাহেবের মনে সন্দেহ ঢুকে গেছে। কে সেই অচেনা ব্যক্তি আরিয়াকে দিয়ে রবিনকে শেষ করতে চেয়েছিল? তিনি সন্দেহ দূর করার জন্য নিলয়ের দিকে তাকায়। নিলয় তখন টেবিলের উপরে থাকা সিগারেটের প্যাকেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মনে হচ্ছে সে একটা ব্যাপার নিয়ে অতিরিক্ত ভাবছে। কিন্তু কি নিয়ে সে এত ভাবছে? আগামীকাল মৃত্যুদণ্ড হতে পারে তার। এখান থেকে পালানোর কথা মনে হয় ভাবছে, তা নয়তো আর কি। এই বাসা থেকে কেন্দ্রীয় কারাগারের দূরত্ব 5 মিনিটের রাস্তা। আবার আদালতও বেশি দূরে নয়। পথেঘাটে সমস্ত জায়গায় সিভিল ড্রেসে পুলিশ দাঁড়িয়ে আসে। উপর থেকে রায় এসেছে আদালতে নিয়ে যাওয়ার সময় নিলয় যদি পালানোর চেষ্টা করে তাহলে তাকে সরাসরি শ্যুট করার। নিলয় তোর বাঁচার কোনো চান্স নেই। জামাল সাহেবের মুখ থেকে এমন কথা শুনে নিলয়ের কোনো পরিবর্তন দেখা গেল না। আগের অবস্থায় বসে আছে, শুধু ঠোঁটের কোণে লেগে আছে রহস্যময় হাসি। এই হাসিটাই যেন সকলকে ভাবিয়ে তুলছে। তবে চাইলে আমি তোকে বাঁচাতে পারি। নিলয় এইবার সিরিয়াস মুড নিয়ে জামাল সাহেবের দিকে তাকায়। শুধু সে নয়, বাকিরাও তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছেন তিনি কিভাবে নিলয়কে বাঁচাবে এত গার্ডের মধ্য থেকে। বাঁচাতে পারে, কিন্তু একটা শর্ত আসে। কেমন শর্ত? আমি শুনেছি জীবন বাঁচানো নাকি ফরজ। যা বলার পরিষ্কার করে বলুন, এত বিশ্লেষণ শুনতে আমি ইচ্ছুক নই। বিটিআরসির তথ্য মতে গত বছর তুই সারা বিশ্ব থেকে যত টাকা চুরি করেছিস সেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আমেরিকার সবচেয়ে বড় বিজনেসম্যান জন নিউল্যান্ডের মেন্ট অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে ফেলেছিস তুই, আর তার অ্যাকাউন্টের সমস্ত টাকা বর্তমানে তোর কাছে রয়েছে। শুধু তাই নয়, এই পর্যন্ত তুই সমস্ত পৃথিবী হতে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট, জুয়েলারি, পার্সোনাল ডাটাবেস ইত্যাদি চুরি করেছিস সেগুলো যদি একসাথে হিসাব করা হয় তাহলে অর্ধ পৃথিবী কিনে ফেলার মতো টাকা তোর কাছে হয়ে যায়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে জামাল সাহেব। আশেপাশে সকলের চোখ মুখে জানার আগ্রহ বিদ্যমান। তারপর কি হয়েছে? নিলয় কিছু বলে না এখনো পর্যন্ত, তবে সে ভাবছে এখন সে কিছু বলবে, আর সেটা জামাল সাহেবের জন্য মঙ্গলবার হলে বাকিদের জন্য শুক্রবারে পরিণত হবে। মনে হচ্ছে জামাল সাহেবের কপাল খুলবে আর বাকিদের কপাল বন্ধ হবে। আমি নিজ হাতে মানুষ খুবই কম মেরেছি, যা মেরেছি সেগুলো হাতে গোনা কয়েকজন। জামাল সাহেব, আপনার যেটা প্রয়োজন সেটা সরাসরি বলুন। আমি তোর টাকা দিয়ে অর্ধ পৃথিবী কিনে তারপর দুইজনের মধ্যে ভাগ করে নিতে চাই। অর্ধ পৃথিবীর অর্ধেক তোর এবং বাকি অর্ধেক আমার। এমন করে হাসছিস কেন? ভুরুকুচকে প্রশ্ন করে জামাল সাহেব। নিলয় হাসি থামায়। বাকিটা নিলয়ের উত্তরের অপেক্ষায় রয়েছে। নিলয় বলতে থাকে, আমার প্যান্টের বা পকেটে 5 পয়সা রয়েছে, এখন আমি সেটারই মালিক। আপনার এমন অবাস্তব শর্ত আমি কিভাবে পূরণ করব? মিথ্যা বলছিস তুই। আপনার সাথে মিথ্যা বলে আমার কি লাভ, যেখানে আমার জীবন মৃত্যুর প্রশ্ন। তাহলে এতগুলো টাকা কোথায়? ডায়মন্ড সিটির কথা কখনো শুনেছেন? টেকনাফ এবং খাগড়াছড়ি নিয়ে যেটা অবস্থিত, সেখানকার বাদশা কোনো রাক্ষসকেও হার মানায়। সেখানকারই কথা বলছি। সেখানে তোর টাকার সম্পর্ক কি? এই গল্পের নায়ক কোনো না কোনোভাবে আমি হয়ে যাব, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু আগামী গল্পে আমার অবস্থান অতি নগ্ন। সেই গল্পে উনি বাদশা, উনি ফেলেন। আর আমার সমস্ত টাকার অর্ধেক ভাগ গরিব মানুষ, মসজিদ, মন্দির এবং পবিত্র স্থানে যায়। তাহলে বাকি অর্ধেক কোথায় যায়? ডায়মন্ড সিটিতে। আমার মৃত্যু সে কখনোই হতে দেবে না। এখন যদি তোকে মেরে ফেলি তাহলে তো সে আর কিছু করতে পারবে না, তাই না? আশেপাশে কম্পিউটারে স্ক্রিনে লক্ষ্য করুন। দেওয়ালে টানানো সবচেয়ে বড় কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে জামাল সাহেব তিনি দেখতে পাই এখানে যা যা ঘটছে সেগুলো টিভি চ্যানেলে লাইভ দেখানো হচ্ছে। এটা দেখে জামাল সাহেবের গলা শুকিয়ে যাচ্ছে। তিনি কিছু না বলে অপেক্ষা করতে থাকে। আগামীকালের অপেক্ষা। সকাল 10টা। উপর আকাশে মেঘ বৃষ্টি খেলাধুলা চলছে। কখনো তো বৃষ্টি, কখনো মেঘের আবির্ভাব। নিলয়কে কালো কালারের রেনকোট পরিধান করিয়ে আদালতের ভিতর নিয়ে যাওয়া হচ্ছে।
আশেপাশে অন্যদিনের চেয়ে আজকে অতিরিক্ত ভিড় জমিয়েছে মানুষজন, শুধুমাত্র নিলয়কে দেখার জন্য। কারো কাছে নিলয়ের কাজ ভালো মনে হয়েছে, আবার কারো কাছে খারাপ। সব মানুষের চিন্তা ভাবনা তো আর এক নয়। নিলয় মাথা নিচু করে হাঁটছে, তার হাতে হাতকড়া পরানো। আশেপাশে গার্ডের অভাব নেই। নিলয়ের ডান পাশে জামাল সাহেব এবং বাম পাশে লতিফ। আরিয়ার দেখা মেলেনি সে কখন থেকে। নিলয়কে নিয়ে যখন তারা দ্বিতীয় তলায় উঠল, তখন নিলয় লক্ষ্য করল প্রায় 50 জন যুবক যুবতী স্লোগান দিচ্ছে, বিগ ফ্যান অফ মিস্টার 440। পুলিশ অফিসাররা তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে, তবুও তারা থেমে নেই। সমস্ত বারান্দায় শুরু তাদের ভিড় জমেছে। ভিড়ের মধ্যে নিলয়ের চোখে নজর কাড়ে 3 জনকে দেখে। নীলা, রাকেশ এবং সানি। তারা করুণ চোখে তাকিয়ে রয়েছে। যখন তাদের ঠিক কাছাকাছি নিলয় আসে, তখন তারা এগিয়ে আসে, কিন্তু সাথে সাথেই পুলিশ তাদের বাধা দেয়। রাকেশ কিছু বলতে যেও থেমে গেল। নীলা চিৎকার দিয়ে বলে উঠল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সেটা আজ হোক বা কাল। কিন্তু তোর মতো এত বড় ক্রিমিনালের মৃত্যুটা যে এইভাবে হবে ভাবতেই খারাপ লাগছে। আমি যদি বেঁচে যাই তাহলে কিন্তু সর্বপ্রথম টার্গেট হচ্ছেন আপনি। চোখের সামনে যেগুলো দেখছিস সেগুলো একটা অভিনয় মাত্র, জনগণের কাছে তুলে ধরার উপায়। গতকাল রাতেই প্রেসিডেন্ট তোর ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সকালে হাইকোর্টে আপিল, এখন আদালতে তোর শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হবে। আমাকে নিয়ে আপনারা এতদূর পর্যন্ত চিন্তা করে ফেলেছেন, তাহলে একবার ভাবুন তো আমি আপনাদের থেকে কতটা আনকমন চিন্তা করে রেখেছি। তোর সমস্ত চিন্তা আজকে এক নিমিষেই শেষ হবে, অপেক্ষা কর শুধু। নিলয়কে নিয়ে সবাই মস্ত বড় একটা রুমে প্রবেশ করে। আশপাশটা দেখে বোঝা যাচ্ছে এখানে নিলয়ের বিচার কার্যক্রম করা হবে। মানুষজনের ভিড়ে ঠেলে নিলয়কে কাঠগড়ায় দাঁড় করানো হলো। নিলয় মাথাটা নিচু করে আছে। বিভিন্ন টিভি চ্যানেলে ক্যামেরা তার দিকে তাক করা হয়েছে। দেখে তো মনে হচ্ছে লাইভ দেখানো হচ্ছে। সবাই দেখতে চায় এত বড় ক্রিমিনালের কি রায় হয় আজকে। হয়তো মৃত্যুদণ্ড, নয়তো যাবজ্জীবন কারাদণ্ড। জজ সাহেব চলে এসেছেন। তিনি নিজ চেয়ারে বসেই নিলয়ের দিকে তাকালো। মানুষের চেঁচামেচির কারণে জজ সাহেব বিরক্তি প্রকাশ করলো। তিনি হ্যান্ড মাইকটা হাতে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, দয়া করে আপনারা নিজেদের মধ্যে কথা বলা, চিৎকার চেঁচামেচি বন্ধ করুন। এখন বিচার কার্যক্রম শুরু করা হবে। আমি জানি তোমার ক্যামেরা দিয়ে লাইভ দেখানো হচ্ছে, তবে তোমার ক্যামেরার রেগুলেশনটা ভালো বলে মনে হচ্ছে না। এটা লেন্সটা চেঞ্জ করে অন্য একটা লাগাও, আর ক্যামেরাটা আমার দিকে ফোকাস করো। লাইফে হাজার হাজার লোকজন আমাকে দেখবে, চেহারা খারাপ আসলে সবাই কি না কি বলবে। ছেলেটা বিস্মিত হলো এত বড় ক্রিমিনালের মুখ থেকে এমন কথা শুনে। কাঠগড়ায় দাঁড়িয়েও যে মানুষ মজা করতে পারে জানা ছিল না। ছেলেটা চলে যায়। চেয়ারে বসে থাকা জজ সাহেব নিলয়কে উদ্দেশ্য করে বলে, মিস্টার নীল, আপনার বিচার আমি করতে পেরে নিজেকে আর একটা ভাগ্যবান মনে হচ্ছে। আপনার ক্রাইমগুলো সম্পর্কে আমার কিছু বলার নেই, সেটা আপনি এবং পৃথিবীর জনগণ ভালো করেই জানে। আজকে আপনার পক্ষ হয়ে লড়বে এমন কোনো উকিল নেই। কারণ কি জানেন? আপনি হয়তো জানেন না, আমি বলে দিচ্ছি, আপনার কেসটা ইন্টারন্যাশনাল, আর আপনার করা ক্রাইমগুলোর প্রমাণ আমাদের হাতে রয়েছে। সেগুলো কোনো সন্দেহ নেই যে আপনি মস্ত বড় হ্যাকার। কোনো উকিল যদি সেগুলো মিথ্যা প্রমাণ করতে যায়, তাহলে তার সমস্ত সার্টিফিকেট, লাইসেন্স বাদ করে দেওয়া হবে। সে ভয়ে কেউ আপনার পক্ষ হয়ে লড়তে আসেনি। জজ সাহেবের কথা শেষ হওয়া মাত্রই নিলয় মাথা উঁচু করে বলে, আমার কাছে সময় এবং টাকার মূল্য অনেক বেশি। আমি যতক্ষণ চুপ হয়ে থাকি ততক্ষণ আমার ইনকামের সংখ্যা প্রতিটা সেকেন্ডে 1000 মার্কিন ডলার। অযথা আমার সময় নষ্ট না করে তাড়াতাড়ি বিচারে রায় দিন। বাংলাদেশের আইন অনুযায়ী তোমার করা অপরাধের কোনো মাপ নেই। এটা একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তোমাকে শেষ সুযোগ দেওয়া হবে। মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি সেটা প্রেসিডেন্টের কাছে বলতে হবে। যদি সম্ভব হয় তাহলে তিনি তোমার শেষ ইচ্ছা পূরণ করবে, মৃত্যু ব্যতীত। আপনি আপনার ওই দলিলে সাইন করার আগে আমি আমার একটা ম্যাজিক দেখাতে চাই। ম্যাজিকটা এমন হবে, আপনি কলম দিয়ে যখনই লিখতে যাবেন তখনই আপনার পাশে দাঁড়িয়ে থাকা মুরব্বীর মৃতদেহ আপনার পায়ের কাছে পড়ে যাবে। তাহলে শুরু করে যাক, আপনি লেখা শুরু করেন। যারা জজ সাহেবের দুপাশে থাকে তাদেরকে মুহুরি বলা হয়। নিলয়ের কথার কোনো মূল্য দিল না জজ সাহেব। তিনি লিখতে শুরু করেন। 5টা শব্দ লেখার আগেই ওনার পাশে দাঁড়িয়ে থাকা মুহুরি নিচে পড়ে যায়। তিনি ভয় কাতর চোখে সেদিকে তাকায়। মুহুরি কপালে ঠিক মাঝ বরাবর স্নাইপারের বুলেট লেগেছে। আদালতে এক প্রকার ভয় বিরাজমান। পুলিশ, আর্মি, র্যাব
অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা বন্দুক হাতে সতর্ক হয়ে গেছে। গার্ডের সংখ্যা আগে থেকে বৃদ্ধি করা হয়েছে। যারা এতক্ষণ ভিতরে অবস্থান করছিল তাদের কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। নিলয় এগুলো দেখে শুধু হাসে। জজসাহেব ভয়ে ভয়ে বলেন, তোমার বক্তব্য প্রেসিডেন্ট লাইভে দেখছেন। তিনি চান না তোমার মৃত্যু কুকুরের ন্যায় হোক। দু একজনের প্রাণ যাওয়ার আগেই নির্দেশ এসেছে তোমাকে ক্রসফায়ার করার। কথাটা শোনা মাত্রই নিলয়ের কলিজা কেঁপে উঠল। তার প্ল্যান এমনটা ছিল না। তাহলে কি প্রেসিডেন্টও তার সাথে বেইমানি করলো? ট্রেনিং প্রাপ্ত 8 জন সেনাবাহিনী AK-47 হাতে নিয়ে কাঠগড়ার সামনে এসে দাঁড়ায়। তাদের লিড দিচ্ছে মেজর সাকিব। ওরা 8 জন পজিশন নিয়ে হাঁটু গেড়ে বসে। নিলয়কে কাঠগড়া থেকে নামানো হয়। তাদের ঠিক সামনে দাঁড় করানো হয়েছে। মেজর সাকিবের অনুমতি পেয়ে ওরা 8 জন বন্দুকগুলো রিলোড দেয়। তারা ট্রিগারের উপর আঙ্গুল রাখলো। মেজরের আদেশের অপেক্ষা করছে তারা। নিলয়ের চোখ জোড়া লাল হয়ে আসছে। জীবনে করা ভুলগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। আশেপাশে সবাই নীরব হয়ে তাকিয়ে আছে। নিলয়ের পা দুটো কেমন করে যেন কাঁপছে। কখনো তো তার এমন হয়নি। সবসময় আকাশে তারা হয়ে তার মা শক্তি জুগিয়ে দিয়েছে। তাহলে আজকে তার কি হলো? মায়ের কথা তার খুব মনে পড়ছে। যদি একবার মায়ের কবরের পাশে যাওয়া যেত তাহলে কতটাই না শান্তি লাগতো। এরই মধ্যে শোনা গেল। বেশি সময় লাগলো না। কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা বুলেট এসে নিলয়ের বুকের বাম পাশে লাগে। সাথে সাথে নিলয়ের মুখ থেকে এক চিপটি রক্ত বের হয়ে এলো। নিলয় কাঠগড়ায় হেলান দিল। তার ভীষণ পিপাসা পেয়েছে। যদি একটু পানি পাওয়া যেত। পানি পানি বলে সে কয়েকবার চিৎকার দিল, কিন্তু কেউ পানির ব্যবস্থা করলো না। আত্মাটা মনে হয় এবার বেরিয়ে আসবে। মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। দূর থেকে নিলয়ের অবস্থা দেখে কিছু মানুষ চোখের পানি ফেলছে। অক্সিজেনও আজকে বেইমানি করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যমদূত এসে নিলয়ের পাশে বসেছে। তবে মৃত্যুর আগে সে এটাই শুনতে পেল যে নিলয়ের কিছু হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চায় না ও রাশিয়ার তৈরি ভয়ঙ্কর পারমাণবিক বোমা। তাদের স্পেসশিপ থেকে নিলয় চুরি করেছে পারমাণবিক বোমার ক্ষমতা। এরকম 7টা বোমা পৃথিবীতে এসে পতিত হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা কেউ বাঁচব না। নিলয়ের লোকেরা জাতিসংঘের কাছে ইনফর্ম করেছে। তারা আমাদের সতর্ক করে দিয়েছে নিলয় কিছু হলে তারা সবগুলো বোমা পৃথিবীর দিকে নিক্ষেপ করবে। নিলয়কে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। নিলয় অনুভব করলো তার নিস্তব্ধ দেহকে নিয়ে মানুষজন দৌড়াদৌড়ি করছে। আর কিছু মনে নেই তার। হয়তো এখানে সমাপ্ত হয়েছে নিলয়ের হ্যাকিং লাইফ। 2 দিন পর নিলয় টিপ টিপ করে চোখ মেলে তাকায়। সূর্যের আলো তার চোখ স্পর্শ করেছে। সে হাতটা উঠাতে নিলেই সামান্য ব্যথা অনুভব করলো। বাম হাতে কয়েকটা ক্যানোনা লাগানো রয়েছে। নিলয়ের মনে হলো সে মারা যায়নি, এখনো বেঁচে আছে। আশেপাশের পরিবেশ দেখে সে ধারণা করে নিল এটা কোনো হাসপাতালে কেবিন। বাম পাশের সোফার উপর কেউ একজন গুটিসুটি মেরে শুয়ে আছে। নিলয় বোঝার চেষ্টা করলো কে সে, কিন্তু এরিয়াকে ওই ব্যক্তিটা ঘুমু ঘুমু চোখে উঠে বসে। নিলয় অবাক হলো। এমনিতেই তার কণ্ঠনালী দিয়ে বেরিয়ে আসলো, শারমিন। হয়তো ডাক্তার শুনতে পেয়েছে শারমিন, যার কারণে দ্রুত হেঁটে সে নিলয়ের পাশে এসে বসে। শারমিন ডাক্তারকে ডাক দিতে গেলেই নিলয় বাধা দেয়। ডাক্তার দেখাতে হবে না, আমি ঠিক আছি। তোমার জ্ঞান ফিরেছে কখন? জানি না, তবে মনে হচ্ছে বহুদিন ঘুমিয়েছিলাম। প্রায় 2 দিনের কাছাকাছি। আপনি তো আবার জেনে গিয়েছেন আমার আসল পরিচয়। তোমার আসল পরিচয় তো আমি আরো অনেক আগে থেকেই জানি, তবে সেটা প্রকাশ করিনি। কিভাবে? সেটা তো বলা যাবে না। বলুন, আমায় নয়তো। নয়তো কি? আমার ব্রেন হ্যাক করবে নাকি? প্রয়োজন পড়লে সেটাই করব, তবুও জেনেই ছাড়বো। আমার মস্তিষ্কে তো শুধু তোমার আনাগোনা, তোমাকে নিয়েই সমস্ত ভাবনা। কিভাবে এবং কবে যে তোমার এই পুরুষত্বের ছোঁয়া পাবো সেই অপেক্ষায় বসে আছি। আপনি আমার ম্যাডাম হন, স্ত্রী বা প্রেমিকা নন। তোমার ওই মুখে আমায় ম্যাডাম বলবে না। তাহলে কি বলবো? নাম ধরে ডাকবে, নরম কণ্ঠে শারমিন বলে ডাকবে। আপনি আমার সিনিয়র, সেদিক থেকে খেয়াল আছে আপনার? সিনিয়রের আদর পেতে চাও? সেটা বললেই হয়। এমন করে কথা পেঁচাল ভালো লাগে না। দাঁড়াও, তোমাকে আদর করে দিচ্ছি এক্ষুনি।
কথাটা বলে নিলয়ের দিকে এগিয়ে যায় শারমিন। নিলয় মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। শারমিন নিলয়ের মুখটা চেপে ধরে নিজের দিকে করে। দুজনে পাতলা শ্বাস এক হয়ে যায়, পাথরের চেয়ে ভারী হয়ে গিয়েছে। এর মধ্যে শারমিনের ঠোঁট জোড়া নিলয়ের ঠোঁটটা স্পর্শ করলো। নিলয় হালকা কেঁপে উঠল। এই প্রথম সে নারীর ঠোঁটে স্পর্শ পেয়েছে, তাও আবার সিনিয়র মেয়ের। কেবিনের দরজা ঠেলে কয়েকজন ভিতরে প্রবেশ করলো। শারমিন নিলয়কে ছেড়ে ঠিক হয়ে বসে। নিলয় সামনের দিকে তাকায়। নীলা, রাকেশ, সানি, আরিয়া এবং শ্রাবণী দাঁড়িয়ে আছে। উপস্থিত থাকা লোকগুলো মুচকি হাসছে। আরিয়া নিলয়কে বারবার ঠোঁটের দিকে ইশারা করছে। নিলয় বিষয়টা বুঝতে পেরেছে। শারমিনের ঠোঁটের লিপস্টিকের কিছু অংশ তার ঠোঁটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আরিয়া একটা চেয়ার টেনে নিলয়ের পাশে বসে। নিলয় শব্দ করে বলে, আমায় একটা সিগারেট জ্বালিয়ে দে তো। আরিয়া শারমিনের দিকে তাকায়। শারমিন রাগী দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় আবারও বলল, আমি তোর বড় ভাই হই, যেটা বলেছিস সেটা কর তাড়াতাড়ি। আরিয়া নিজের পকেট থেকে সিগারেট প্যাকেট এবং লাইটার বের করে একটা সিগারেট জ্বালিয়ে নিলয়ের ঠোঁটে লাগায়। নিলয় ডান হাত দিয়ে সেটা কন্ট্রোল করছে। সবাই মোটামুটি চুপ হয়ে গেছে। নিলয় তার কথা বলা শুরু করে, নীলা, রাকেশ, সানি, তোমাদের তিনজনের খুব ইচ্ছে ছিল মিস্টার 440-কে দেখার। দেখে নিলে তো শেষ পর্যন্ত। হয়তো সৃষ্টিকর্তা এটাই চেয়েছিল। ভাইয়া, আমরা সব সময় আপনার ভালো চেয়েছি। সেটা আমি জানি না, বাদ দাও এসব কথা। এবার বলো যে শহরের অবস্থা কেমন। মানুষজন তো আপনার ভয়ে ঘর থেকেই বের হচ্ছে না। এমনকি যারা আপনার মৃত্যু কামনা করেছিল তারাই এখন আপনি যেন বেঁচে থাকেন সেই দোয়াই করছে। এই পৃথিবীর মানুষগুলো আসলেই দুমুখা সাপের মতো, সব জায়গায় স্বার্থে খুঁজে বেড়াচ্ছে। কোনো ব্যাপারে দুশ্চিন্তা করছি রারিয়া? ভাইয়া, আসলে আমি বুঝতে পারছি না, তুমি তোমার ইনকামের অর্ধেক টাকা এই রাক্ষসের শহরে কেন দাও? সাইবার জগতে টিকে থাকতে হলে কাউকে মেনে চলতে হয়, আর আমি সেই রাক্ষসটাকে মেনে চলি। তাকে নিয়েই কি আমাদের লেখক রাজা বইয়া নতুন কোনো গল্প লিখছে। কিছু দিনের ভিতরেই আসতে চলেছে। মাস্টার মাইন্ড গেমার ইজ ব্যাক এই গল্পটা। সেখানে ডায়মন্ড সিটির রাক্ষসের সম্পর্কে লেখা হয়েছে। সে আমার থেকেও ভয়ঙ্কর। উপস্থিত সকলের মাথায় তখন নতুন গল্প নিয়ে চিন্তা। শারমিনের হাতের ইশারায় সবে বেরিয়ে যায়। সে যে কেবিনের দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে আসে। নিলয় ভীরু চোখে তার দিকে তাকায়। তার দেখা মিলল হ্যাকার কুইনের। শারমিন নিলয়ের হাত থেকে সিগারেটটা নিয়ে লম্বা করে একটা টান দিয়ে ধোঁয়াগুলো মুখের ভিতর আটকে রাখে। এক পর্যায়ে দুজনের ঠোঁট জোড়া এক হয়ে গেল। শারমিন ধোঁয়াগুলো প্রিয় মানুষের উদ্দেশ্যে ছড়িয়ে দেয় দেহের ভিতর অঙ্গে। আজকে তোমার খবর আছে। হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন গল্প খুব তাড়াতাড়ি আসছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।